এপিসিসিআই, মিস শমী কায়সার, সভাপতি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং পরিচালক এপিসিসিআই, জনাব মোহাম্মদ শাহিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ, এবং আমাদের মিডিয়া থেকে যারা জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। প্রথমেই দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ঢাকা চেম্বারের নেতৃত্ববৃন্দ ও ফ্রন্টলাইনে করোনা মোকাবেলায় ভূমিকা রাখা যে সকল চিকিৎসক ও পুলিশ ভাইয়েরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করায় প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও অন্যান্য সম্মানিত আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, কোরবানির পশুর হাট বসলে একদিকে সংক্রমণের ঝুঁকি, আবার হাট না বসলে খামারি কৃষকের আর্থিক ক্ষতি। এমন পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও বাংলাদেশ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে চালু হয়েছে ডিজিটাল হাট। ডিজিটাল হাট রাজধানী কেন্দ্রিক হলেও অনলাইনে পশু কেনাকাটা উৎসাহিত করতে অন্যান্য শহরেও অনলাইনে পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করেছে বিভিন্ন সংস্থা বা সংগঠন। তবে দেশে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধিতা আছে। সম্মানিত সুধী, আমরা দেখেছি এই বছর করোনার সময় পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপনটা ভাটা পড়ে। ফলে উৎসবকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সীমিত আকারে কোরবানির পশুর হাটের অনুমোদন করা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মানার বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। হাটে প্রবেশকারীদের সংরক্ষিত করা প্রয়োজন। হাট ইজারাদারদের উদ্যোগে প্রবেশ পথে হাত ধরার ব্যবস্থা করা ও ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরে হাটে প্রবেশ করার বিষয়টি শতভাগ নিশ্চিত করা প্রয়োজন আমাদের। পাশাপাশি কোরবানির উপলক্ষে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সব ধরনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব করছি। সম্মানিত সুধী, করোনাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আক্রান্ত রোগীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া, পৌঁছে দেয়া, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারি করা, করোনা আক্রান্ত এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে লকডাউন বাস্তবায়ন ও কোভিডকালীন সময়ে আইন বিষয়ে সীমিত আকারে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসামান্য অবদান রেখেছেন। তারপরেও কোরবানির পশু পরিবহন, হাটে জাল নোট বন্ধে তৎপরতা, অতিরিক্ত হাসিল বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। সম্মানিত সুধী, রাজধানীর বাইরে স্বাস্থ্যবিধি মেনে হাট চালু করার জন্য গাইডলাইন তৈরি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে রাজধানীর বাইরে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা করা খুব বেশি চ্যালেঞ্জিং হতে পারে। লাখ লাখ খামারি কৃষকের জীবন জীবিকার কথা চিন্তা করলে হাট না বসে উপায় নেই। এই সমাধানই মূলত প্রচলিত হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই প্রশাসনের সাথে ও স্থানীয় ব্যবসায়িক সংগঠন সম্পৃক্ত করে একটি কার্যকরী কমিটি গঠন করা যেতে পারে, যাতে ক্রেতা বিক্রেতা সচেতন হয়। তবেই করোনার মতো মহামারী মোকাবেলা করা সম্ভব হবে। স্থানীয় কৃষি ও প্রাণী সম্পদ অর্থনীতি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ঈদ উৎসব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রাণী সম্পদ ও খামারি কৃষককে বাঁচিয়ে রাখতে স্বাস্থ্যবিধি মেনে পশু হাটের ব্যবস্থা ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আজকের এই ওয়েবিনারে আমন্ত্রিত অতিথিগণ আলোচনা করবে। আশা করি এতে সকলেই নিরাপদে ঈদ উল আযহা উদযাপন করতে পারবো আমরা। অবশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আবার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি এই পর্যায়ে অনুরোধ করব আজকের মূল প্রবন্ধ যিনি উপস্থাপন করবে ডক্টর জিয়ার রহমান, অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি যদি আপনার প্রেজেন্টেশনটা শেয়ার করে শুরু করেন। ডক্টর জিয়া।
আমি শুরু করছি। জি জি স্ক্রিনটা শেয়ার করে আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। স্ক্রিনটা শেয়ার করছি কিন্তু এটা আসছে না, আনফরচুনেটলি এটা আসছে না, আমি বুঝতে পারতেছি না। আমরা আমরা এখান থেকে শেয়ার করছি। জি কাইন্ডলি যদি এটা করলে পরে ভালো হয়। জি আমি করেছিলাম আগে কিন্তু এখন দেখা যাচ্ছে না। জি থ্যাংক ইউ থ্যাংক জি ইউ থ্যাংক ইউ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের যে ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব আসাদুজ্জামান খান, এবং একই সাথে উপস্থিত ডিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানের ডিসিসিআই এর প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং পরিচালক মন্ডলী এবং আরো যারা আছেন, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না, দুঃখিত, বাট আমরা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের মানে আজকের যে আমার যে মূল কিনোট পেপার সেটা প্রেজেন্ট করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এই জন্য যে এটা আমার তৃতীয়বারের মতো আমি একটা কিনোট পেপার করছি, এবং আমি এই কারণে ধন্যবাদ দিই যে আমরা যারা একাডেমিক আমরা মনে করি যে এই একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার আমাদের যে ব্যবসায়িক সম্প্রদায় এবং আমাদের সিভিল সোসাইটির সাথে, এবং একটা রেসপন্সিবিলিটি যেটা আমরা বলি সেই রেসপন্সিবিলিটি বা এই সমস্ত বিজনেস অর্গানাইজেশনের থাকা দরকার। আমি সেই জায়গা থেকে আমি প্রথমে আবারও আমি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাচ্ছি। এই আজকে যে প্রবন্ধ এটা আমি সংক্ষেপে করার চেষ্টা করব, কারণ আমরা জানি যে এখানে অনেকে আছেন বক্তব্য রাখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আজকে যেই বক্তব্যগুলো আমি এখানে করেছি আসলে এগুলো সবই আমাদের কম বেশি জানা, আমরা জাস্ট এগুলোকে একটু কম্পাইল করেছি, আবার একটু রিভিউ করা, এবং এটা অনেকটা আমি বলবো যে রিভিউ করা, এবং এটা অনেকটা পলিসিতে যাতে পরবর্তীতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। কাইন্ডলি দ্বিতীয় পেজে যদি একটু যাওয়া যায়, আমি রাইট, এটা জাস্ট আমরা জাস্ট শুরু করছি যে একটু একটা ওভারভিউ দিয়ে যে আমাদের করোনা একটা ভয়ঙ্কর একটা মানে দুর্যোগের মধ্যে উই জাস্ট এনকাউন্টার, এবং এখানে অলরেডি 5,78,000 লোক মৃত্যুবরণ করেছে। এশিয়ার মধ্যে যদিও সংখ্যাটি একটু কম, 50,000, বাংলাদেশে এ পর্যন্ত 2,547 জন এটা জুলাই 17 তারিখে যে মারা গেছেন, এবং প্রতি মিলিয়ন বা 10 লক্ষ লোকে আমাদের এখানে হচ্ছে 15 জন। কাজেই আমি বলবো যে যদিও আমাদের মৃত্যু হার কম, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলছি যে সামগ্রিক অর্থে যে গ্লোবালাইজেশনের যুগে আমরা বাস করছি, এটা দারুণ ভাবে আমাদের সব জায়গায় এফেক্ট করছে, এবং সেই এফেক্টটা আমাদের বিজনেস সম্প্রদায় এবং বিজনেসের অর্থনীতির মধ্যেও আসলে ইকোনমির মধ্যে যখন আঘাত করছে তখন সেটা টিকেল ডাউন প্রসেসে তার স্টেক হোল্ডার সবাই আসলে সেই নেতিবাচক প্রভাবটা মানে সেটা ভোগ করছে। থার্ড স্লাইড প্লিজ, থার্ড স্লাইড। আমরা এখানে জাস্ট আমরা যেহেতু বলেছি যে আমাদের বাংলাদেশের মতো অনুন্নত বিশ্বে আমাদের এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আমরা জাস্ট একটা ছোট আমরা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি, আরবানিজম এজ এ ওয়ে অফ লাইফ। এটা লুইস রিড, আমেরিকার বিখ্যাত সমাজবিজ্ঞানী, এবং আমাদের হার্বার্ট গ্যান্স যিনি একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, আরবান ভিলেজার্স এর কনসেপ্টটা দিয়েছিলেন, নগরের থেকে গ্রামীণ জীবনযাপন, এটাই হলো মূল প্রতিপাদ্য। এবং এটা 1960 সালে তিনি বস্টনে যে আপনার ইটালিয়ান ইমিগ্র্যান্টরা বসবাস করত, তাদের জীবনযাপন প্রণালীর মধ্যে ওই যে আমরা যেটাকে বলি যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কিংবা আমরা যখন বলি আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, অর্থাৎ গ্রামে যেমন সবাই স্বাধীনতাটা ভোগ করে, নগর কিন্তু নানা রকম আইনের মধ্যে কিছু নর্মস ভ্যালুজ আপনাকে মেনটেন করে চলতে হয়, যেটা লুইস রিড বলেছেন যে প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি, আপনাকে একটা প্রশ্ন করার আগে আমাকে 10 বার ভাবতে হয়। তো এই নগর জীবনের সাথে গ্রামীণ জীবনের পার্থক্য এটা, কিন্তু আমাদের নগর জীবনের মধ্যেও এই যে আমরা যত্রতত্র ময়লা ফেলি, আমরা ওভারটেকিং করি, আমরা রাত 2টোর সময় দেখা যায় যে আমরা হলুদের অনুষ্ঠান করছি উচ্চ স্বরে কথা বলে, এই সমস্ত মানে উচ্চ স্বরে গান বাজনা করে, এগুলোই হচ্ছে আমরা বলছি যে নগরের থেকেও গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। কাজেই এগুলো আমরা দেখি যে আসলে এই কোভিড টাইমে আমাদের নানা রকম
লকডাউন বা আমাদের বাসায় থাকা কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইনে বললেও আসলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা দুর্ভাগ্যক্রমে আমাদের মতো দেশের একটা সবচেয়ে বড় সমস্যা। এর পাশাপাশি আমাদের কোনো সন্দেহ নেই যে আমাদের দরিদ্র পীড়িত মানুষ যারা আছেন তাদের কাজের জন্য সামনে আসতে হয় এবং এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা বলছি যে টি স্টলে হ্যাং আউট করা, ক্রিকেট খেলছে লোকজন বাইরে বসে, গরুর হাটে দল বেঁধে গরুর হাট যাওয়া, স্বাস্থ্যবিধি না মেনে চলা এবং আরো অজস্র বিষয় আছে যেটা আমরা ঈদের সময় দেখলাম যেভাবে মানুষ চলে গেল ইত্যাদি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের যেখানে যেই ঘটনাটা ঘটেছে সবকিছুই কম বেশি আসলে আমরা এই নগরের থেকেও আমরা যে নগরবাদ, হ্যাঁ, শহরে হয়ে উঠতে পারিনি সেই জিনিসটি ইন্ডিকেট করছে। এটা একটা বড় কারণ আমাদের মতো অনুন্নত দেশে যেটা হারবার্ট গ্যান্স বলেছিলেন যে আরবান ভিলেজেস। তো কাজেই আমি বলবো যে আমাদের এই জায়গাগুলো অর্থাৎ আইন মেনে চলা, আমাদের একটা নৈতিক জায়গাগুলোকে স্ট্রং করা এবং একই সাথে আমাদের যে নর্মস, আরবান ভ্যালুজ, মূল্যবোধ আছে, আমাদের প্রথা আছে, সেগুলো মেনে চলা, যেটা আমরা আরবানিজম এজ এ ওয়ে অফ লাইফ দেখি। একটু কাইন্ডলি নাম্বার 4 যদি যাওয়া যায়। এরপরে আসছি আমরা আমরা যে কালচারাল মানে ব্যাকওয়ার্ডনেস যেটা আমরা পশুর হাটের ক্ষেত্রে দেখি। আমরা অনুন্নত বিশ্বে আমরা দেখি যত্রতত্র এবং প্রতি বছরই আমরা যেটা দেখছি যে বাসার সামনে আপনি একাধিক একটা নেবারহুডের মধ্যে একাধিক গরু পেলে সেখানে কোরবানি করা হচ্ছে এবং যদিও আমাদের সিটি কর্পোরেশন চেষ্টা করে কিন্তু আমরা দেখি যে নাগরিক যে দায় দায়িত্ব সেটা অনেকাংশে আমরা ভুলুণ্ঠিত করি এবং এটা একটা পুরো প্র্যাকটিসটাই যে একটা নগরবাসীর সুবিধা অসুবিধা সেটা আমরা বিবেচনা করি না। আমরা দেখেছি সৌদি আরবে এটা সার্টেন স্লটার হাউসে সেখানে তারা এই বছর থেকে আরো ব্যাপকভাবে করার চেষ্টা করছেন সো দ্যাট এই যে এপিডেমিক না ছড়িয়ে যাওয়া। আপনার অর্থনীতি আমাদের অবশ্যই আপনার প্রয়োজন এবং যারা গরু কষ্ট করে একটা বছর ধরে তারা গরু পেলেছে এবং এটাকে বড় করেছে, অবশ্যই তার জীবনের চাহিদা আছে। তো সেটাকেও আমরা যেমন মেনটেন করা দরকার, একই সাথে যাতে এই গরুর হাটকে কেন্দ্র করে এটা যাতে একটা প্যান্ডেমিক ছড়িয়ে যেতে না পারে। এবং আমরা জানি যে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন ইউনাইটেড স্টেটস, কানাডা, সে সমস্ত জায়গায় এথনিক পিপল যারা আছেন তারা কিন্তু আপনার মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু ঈদুল আজহার সময় কোরবানি করে কিন্তু তারা ওই দোকান থেকে তারা মাংসটা নিয়ে আসে, সুতরাং তারা জানেও না যে কোথায় কোরবানি দেওয়া হচ্ছে, কোথায় কাটা হচ্ছে। কিন্তু এগুলো হালাল প্রক্রিয়ার মধ্যেই আমরা জানি যে আমরা আমরা একটা আধুনিক সমাজের দিকে যাচ্ছি, একটা আধুনিক রাষ্ট্রের দিকে যাচ্ছি, ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছি। সুতরাং এখন থেকেই আমাদের এই বিষয়গুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে বেশি করে আলোচনা, আমি আবারও ডিসিসিআই কে ধন্যবাদ জানাচ্ছি যে এই আলোচনার মধ্য দিয়েই কিন্তু আমরা এক সময় আমাদের যে মডার্ন প্র্যাকটিস গুলো সেগুলো স্টাবলিশ করতে পারবো। 5 নম্বর স্লাইড প্লিজ। এবং এখানে আমি কিছু ছবি দিয়েছি জাস্ট টু ভিজিবলি আমরা দেখার জন্য। ছবি অনেক সময় কথা বলে আমরা বলি, এখানে অনেক মানে কোরবানির গরু জব হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা একটা জায়গায় এবং নিশ্চয়ই ক্রেতারা যার যার কোরবানি নিয়ে এসে তারা। দ্বিতীয় আরেকটি ছবি আছে বোধহয়, আমরা দিয়ে তার এই একই ব্যাপার, একই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে স্লটার হাউস, সেখানে হয়তো কোরবানি হচ্ছে এবং এটা মোটামুটি আধুনিক বিশ্বে, অর্থাৎ তারাও কিন্তু আমরা অনেক সময় বলি উন্নত বিশ্ব যেখানে হয়তো খ্রিস্টান পিপল বেশি, কিন্তু তারাও কিন্তু মাইনরিটি হয়েও কিন্তু আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আবেগ বা এই জায়গাগুলো কিন্তু তারা কোনোই কম্প্রোমাইজ করেন না। আমরা এরপরে ইনসাফিসিয়েন্ট স্ট্রাকচারাল ডেভেলপ, ওপেন এয়ার মার্কেট, অ্যানাদার প্রবলেম আমরা দেখি যে যেটা আমাদের তৃতীয় বিশ্বের নগরের একটা বড় বৈশিষ্ট্য, এটিও কিন্তু আসলে গ্রামীণ জীবনযাত্রার মধ্যে এবং এটি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সাউথ আমেরিকা এবং এশিয়ান কান্ট্রিতে এটি খুব একটা কমন একটা চিত্র। এবং এই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে এই জায়গাগুলো থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, আধুনিক সমাজ ব্যবস্থা হলে আস্তে আস্তে আমরা আজকে যেই এখানে আমরা যে আগোরা কিংবা কি বলে এটাকে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি এগুলো আমাদের ইউনাইটেড স্টেটস বলি, আধুনিক বিশ্ব বলি, এই ওয়ালমার্ট, তারপরে আপনার আরো যে সিপেনি এই সমস্ত অনেক বড় বড় স্টোর আছে যেগুলো সিয়ার্স, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে আমরা দেখি যে তারা কিন্তু আসলে, কিংবা আরো 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 বড় বড় যে সমস্ত কেমার্ট, এই সমস্ত স্টোরের মধ্যে সমস্ত কিছুই পাওয়া যায় এবং এগুলো গরিব বান্ধব, দরিদ্র বান্ধব করা হয়েছে, যেটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো আসলে আমরা মানে দরিদ্র মানুষের ফ্রেন্ডলি আমরা এই ধরনের সুপার স্টোর গুলো তৈরি করতে পারিনি। আমার
অনুরোধ থাকবে ডিসিসিআই এর কাছে যে আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। কারণ আপনারাই তো লিড করবেন না। আপনাদের এই লিডারশিপের মধ্য দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলের ব্যবসায়ীরা তারা কিন্তু, এবং এটা সারা পৃথিবীতে আছে ছোট একদম হিস্টোরিক্যালি আমাদের যে গিল্ড অর্গানাইজেশন থেকে পুঁজিবাদের যে বিকাশ, সেখানে সেই ইনিশিয়ালি ক্রাফট অর্গানাইজেশন, গিল্ড অর্গানাইজেশন এগুলোর মাধ্যমে কিন্তু এসছে। এরপরে আমি যেটা বলছি যে ইকোনমিক রোল অফ বিজনেস ইনস্টিটিউশন, ডেফিনেটলি উই নো যে the negative effects of COVID-19 on every sphere of life, including the business community, এবং সেই বিজনেস কমিউনিটির ক্ষেত্রে আমরা দেখি যে তারা দারুণভাবে তাদের এক্সপোর্ট থেকে শুরু করে তাদের প্রোডাকশন থেকে শুরু করে সব জায়গায়, এবং এই জায়গাটা আমি মনে করি যে সরকারকে ডেফিনেটলি আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার, বর্তমান সরকার যথেষ্ট, আমি বলবো যে তারা একদম প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। আমি লেবার ইস্যু নিয়ে কাজ করি, আমি রেডিমেড গার্মেন্টস নিয়ে কাজ করি। আমি মনে করি এটি একটি বড় দৃষ্টান্ত যে মানে কোভিড আসার আগেই গভর্নমেন্ট এই বেল আউট গুলো, এবং একের পর এক আমরা দেখেছি গভর্নমেন্ট এগুলো চেষ্টা করছে। তারপরেও আমি জানি যে এরপরেও হয়তো আরো থরো স্টাডি করে যে সমস্ত ট্যাক্সের বিষয় আছে, ট্যাক্সকে আমরা কিছু কমিয়ে দেওয়া, কিংবা আমাদের যে সমস্ত বেল আউট যে সমস্ত জায়গায় এখনো দেওয়া হয়নি, প্রণোদনা যেসব জায়গায় আছে, এবং আমাদের যে সমস্ত পলিসি ইস্যুতে সে সমস্ত জায়গায় যাতে আমাদের এই সমস্ত লিডারশিপের লোকজন তারা যেন যেতে পারে। একই সাথে আমি বলবো যে আমাদের আমাদের বিজনেস সম্প্রদায় তাদেরও কিন্তু কিছু দায় আছে, এবং তারা আইএলও কনভেনশন মেনে আমাদের গরিব মানুষ যারা আছেন তারা যেন ঠিক মতো সুযোগ সুবিধা পায়, কিংবা আমাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেগুলোর মধ্য দিয়ে যেন তারা আলটিমেটলি চ্যারিটেবল কাজ বা এই ধরনের ভলান্টারি অ্যাক্টিভিটিস আরো এগিয়ে আসে। আমি দুঃখের সাথে বলছি, ডিসিসিআই এর কথা আমি জানি না, কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি যে 40 বছরের একটা ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, উইথ ডিউ রেসপেক্ট, যে ইন্ডাস্ট্রিতে একটা ন্যাশনাল একটা মানে ক্যারেক্টারিস্টিক দেখা উচিত ছিল, ন্যাশনাল বুর্জুয়ার চেহারা দেখা উচিত ছিল। আমার মনে হয়েছে যে আমরা মিডল ক্লাস ছাত্র বা পলিটিক্যাল সংগঠন, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার সংগঠন ছাত্রলীগ যেভাবে প্রাণ কিংবা মানুষের সেবায় এগিয়ে এসছে, আমার মনে হয় যে এটা একটি, আমি আমার কাছে ছোট একটি আমি ক্রিটিসিজম রেখে গেলাম যে 40 বছরের একটা ইন্ডাস্ট্রি, তাদের কাছ থেকে আসলে আরো অনেক বড় প্রত্যাশা ছিল। আমি শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজিএমই এর পক্ষ থেকে বলছি, এটা পার্সোনালি বলছি, এটা দায় ডিসিসিআই এর নাই, আমি বুঝতে পারি। নেক্সট কাইন্ডলি যদি নেক্সট ইয়েটা দেন, আমি শেষ করব। প্রেসিডেন্ট সাহেব আমাকে বলেছেন যে লুক এট দিস, আমরা রোল অফ বিজনেস, মানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কম দামি অসাধু ব্যবসায়ীরা এগুলো করছে, এগুলো আমার মনে হয় ল এনফোর্সমেন্ট এজেন্সির এগুলোর দিকেও লক্ষ্য রাখা উচিত। নেক্সট একটু কাইন্ডলি এরপরের স্লাইডটা যদি দেন, আমি আমার 12-13 মিনিট হয়েছে, আমি 15 মিনিটের মধ্যে শেষ করব। তারপরে আমরা দেখছি ফেক, এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এটাও আমাদের একটা, ওই যে একটু আগে আমরা যেটা বলেছি আরবান ভিলেজার্স, এই যে স্ট্রিটের মধ্যে যেটা আমরা হকিং বলি বা ইনফর্মাল সেক্টরের যে ডেভেলপমেন্ট বলি, সেটাও কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে এসছে বলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি অনেক জিনিসই এমন ইনফর্মাল ওয়েতে চালানো হয়, যা কিন্তু আলটিমেটলি আমাদের নানাভাবে আমাদের ক্ষতির কারণ হতে পারে। ক্রাইম ডিউরিং ঈদুল আজহার রোল অফ ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা এগুলো মোটামুটি সবাই জানি, অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পর, এরপরে আমরা সালাম পার্টি, বন্ধু পার্টি, গামছা পার্টি, এ সমস্ত জিনিসের কথা জানি। আমরা যারা আমাদের ফার্মাররা আছে তাদেরকে নানাভাবে হয়রানি হতে দেখি, এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে, রোড মানে টোল কালেকশনের নামে রোডে তাদের হয়রানি করতে দেখি, এবং এগুলো আমরা কম বেশি সবাই জানি। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিও তারাও দৃষ্টি রাখে। তারপরেও আমি বলবো যে এগুলোকে আমাদের আরো মানে সিরিয়াসলি এই জিনিসগুলো দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এর সাথে রবারি, থেফট এগুলো সবই আছে। কাইন্ডলি পিক পকেটিং ডেফিনেটলি আমাদের এগুলো যেটা আমাদের গরুর হাটের মধ্যে হয়। এরপরে হচ্ছে রিস্ক, অলরেডি আমাদের প্রেসিডেন্ট সাহেব এটা কিন্তু বলেছেন যে কতভাবে, আমি এখানে বর্ণনা করছি না, বাট বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আসলে এই রিস্কটা কিন্তু বেড়ে যেতে পারে, ইনফেকশন। এবং আমি কয়েকদিন আগে একটা টক শো করেছিলাম, আমি সেখানে একজন আমাদের খুবই প্রথিতযশা ডক্টর ছিলেন, তিনি বলেছেন যে
আমি জানি না এই হার্টের পরে কি, আমরা তো সবই পজিটিভলি নেওয়া উচিত। তিনি বলছিলেন যে আমি জানি না এই হার্টের পরে আমাদের কোভিড এর অবস্থা কি হবে। সো আলটিমেটলি আমি বলছি যে আমাদের বাস্তবতা যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, এই বাস্তবতাকে সামনে রেখে আমরা যদি এগুলোকে মিনিমাইজ করতে পারি, এই যে রিস্ক অফ স্প্রেড অফ ইনফেকশন উইথ সেলার্স এন্ড ফার্মার্স, বিক্রেতা ক্রেতার মধ্যে ইনফেক্ট করা, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে গবাদি পশু সেটা ইনফেক্ট হতে পারে, গরু নেওয়ার সময় ইনফেক্ট হতে পারে, টাকা পয়সা গোনার সময় আমাদের ইনফেকশন হতে পারে, এবং গরু যখন জবাই করা সেই সময়ও কিন্তু আসলে ইনফেকশনের বিষয় থাকতে পারে। তো এই সব জায়গাগুলোই আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মনে রাখা দরকার। এরপরের কাইন্ডলি পরের ইয়েটা একটু দিবেন প্লিজ। এটা জাস্ট আমরা আমরা দেখেছি যে অনলাইন মার্কেটের প্রয়োজনীয়তা এখন কতদূর এগিয়ে এসছে, অলরেডি কথা হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের পরে এই কালচারটা হয়তো একদিনে আরম্ভ হবে না, কিন্তু সেটাই আমরা আমরা দেখছি রোল অফ ইনস্ট্রুমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সিস মানে গাইডলাইন দেওয়া গভর্নমেন্টের, এবং যে সমস্ত ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক এবং এনজিও সেটা কোঅর্ডিনেশনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া এগুলো নিয়ে আসা যেতে পারে, এবং সার্টেন রেজিস্টার্ড স্লটার হাউস এগুলো বিজ্ঞপ্তি দিয়ে এক বছর আগেই এগুলো শুরু করে স্লটার হাউস তৈরি করা, যাতে করে আমি একটা কিছু বলছি কিন্তু আমি সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি না, তখন কিন্তু সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়। তো কাজে আমি বলবো যে প্ল্যানিং গুলো আমরা বলছি বটে যে whether these things are good for the society, good for the consumers, good for the stakeholders. If we think so, আমাদের মনে হয় তখন আমাদের একটু লং টাইম যদি আমরা প্ল্যানিং করতে পারি, তাহলে কিন্তু এই রিস্ক গুলো চ্যালেঞ্জ গুলো কিন্তু আসলে মিনিমাইজ হতে থাকে। আলটিমেটলি এগুলো ছিল মোটামুটি। পরের কাইন্ডলি যদি পরের ইয়েটা, সো অলরেডি এগুলো আমাদের প্রেসিডেন্ট সাহেব কিছুটা ইনিশিয়ালি বলেছেন যে আমরা যেহেতু আমাদের এক্সিস্টিং গরুর হাট আছে, সেখানে আমাদের ক্লিনিং সিস্টেম, আমাদের হাইজেনিক সিস্টেম, এই সমস্ত জিনিস মেনটেন করার জন্য যত রকম মানে আমাদের ইস্যু আছে সেগুলো আমাদের আসলে করা দরকার। এরপরে সিকিউরিটি এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সিস এবং আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস তাদের যে সমস্ত কাজ, সিকিউরিটি, বর্ডার্স কন্ট্রোল, ইলিগাল স্মাগলিং, এটা আমরা আমাদের ইকোনমির সাথেই আমাদের স্মাগলিংটা করা লক্ষ্য রাখা উচিত। এনশিওর নো ফেক শর্টেজ অফ স্যাক্রিফাইসাল এলিমেন্ট are created to increase prices. শর্টেজ করে অনেক জায়গায় গরু কম মানে চালু করে দিয়ে দেখা যাচ্ছে যে ডিমান্ডটাকে হাই করে দেওয়া, সাপ্লাইটাকে শর্ট করে দিয়ে ডিমান্ড, এইগুলো জিনিস আমরা আগে দেখেছি। অসাধু ব্যবসায়ী নিশ্চয়ই এগুলো আমাদের অনেক কমেছে আগের চাইতে। তারপর আমরা মনে করি যে সো ইন্ডিকেট প্রপার এন্ট্রান্স এন্ড এক্সিট উইথ স্যানিটেশন ফ্যাসিলিটিস, এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আপনার টেম্পারেচার মাপা, আপনার ওইখানে আপনার পর্যাপ্ত মানে ওয়াশরুম রাখা, হাত ধোয়ার ব্যবস্থা করা, অনলাইন সিস্টেম এবং ডিজিটাল পারফরমেন্স সেগুলো ডেভেলপ করা, এগুলো আমরা বলেছি। ইনক্রিজ মনিটরিং অফ ট্রান্সপোর্ট ডিউরিং ঈদুল আজহা, স্পেশালি ভেহিকলস ক্যারিং স্যাক্রিফাইসাল এলিমেন্টস। তো এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এই যে গরিব মানুষগুলো তারা গবাদি পশু আনছে এবং তারা বিভিন্নভাবে তাদের মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেগুলো আমাদের দেখা দায়িত্ব বলে আমি মনে করি। নেক্সট প্লিজ। মোটামুটি আমার মনে হয় আমরা আর এটা দীর্ঘায়িত করছি না। আমি মানে আমরা আলটিমেটলি আমরা বলছি যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, সরকার এবং ডেফিনেটলি ভলান্টারি অর্গানাইজেশন যারা আছে, আমরা যদি একটা সমন্বিত ভাবে একটা কাজ করতে পারি, তাহলে কিন্তু এই ফাঁকটা থাকে না। আমরা এই যে মাস্ক কেলেঙ্কারি থেকে শুরু করে আমরা কোভিড এর যে সমস্ত জায়গা থেকে শুরু করে আমরা যেগুলো দেখেছি, এগুলো এই ক্রাইম গুলো কিন্তু এককভাবে হয় না। এখানে একটা আনহোলি নেক্সাস ছিল বলেই যারা অসাধু ব্যবসায়ী তার সাথে সরকারি যে সমস্ত কর্মকর্তা তাদের একটা মানে লেনদেনের মাধ্যমেই কিন্তু এগুলো হয়েছে। তো কাজেই আমরা বলবো যে এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে যাতে না হয়, সব ক্ষেত্রেই আমাদের যাতে না হয়, সেই জায়গাগুলো দেখে আমাদের যাতে পারস্পরিক যে রেসপন্সিবিলিটি গুলো আছে, আমরা যদি সরকারের জায়গা থেকে সরকারের রেসপন্সিবিলিটি, বিজনেস অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান তাদের বিষয়গুলো, এবং ডেফিনেটলি আনফরচুনেটলি উই ডু নট হ্যাভ এ সলিড সিভিল সোসাইটি গ্রুপ, টু বি ভেরি অনেস্ট। মানে যেটা যে ধরনের সিভিল সোসাইটি ওয়েস্টে, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউকেতে, অস্ট্রেলিয়াতে ডেভেলপ করেছে, এই সিভিল সোসাইটিও দুর্ভাগ্যক্রমে এখানকার বাংলাদেশের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা সমাজবিজ্ঞানে এই ধরনের সিভিল সোসাইটি বলতে বোঝায় রাষ্ট্রের বাইরে যে প্রাইভেট অর্গানাইজেশন আছে
সবাই সিভিল সোসাইটির অর্গানাইজেশন। এখানে শুধুমাত্র যারা খুবই উচ্চ শিক্ষিত পিএইচডি ধারী ডক্টর বড় বড় চাকরি করে বড় ব্যবসায়ী তারাই শুধু পিএইচডি দেয় না, গার্মেন্টস ইন্ডাস্ট্রির নারী থেকে শুরু করে রিক্সাওয়ালার থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এই সিভিল সোসাইটির মেম্বার। আমি এই কথাটি বলছি এই কারণে যে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের এক শ্রেণীর সোকল এলিট তারা নিজেদেরকে সিভিল সোসাইটি ভাবে, আর কিন্তু কেতাবি ঢঙে আমি বলছি সারা পৃথিবীতে এবং ইউনাইটেড স্টেটস আপনি দেখবেন যে কংগ্রেশনাল যে হিয়ারিং গুলো হয় প্রত্যেকটাতে কিন্তু তাদের নিজস্ব রিপ্রেজেন্ট গুলো থাকে। তারা সিভিল সোসাইটি গ্রুপ বলতে লেবার ইউনিয়ন থেকে শুরু করে এগ্রিকালচার প্রোডাক্ট যারা ফার্মার্সদের ইউনিয়ন থেকে শুরু করে এই সমস্ত জিনিসই কিন্তু আছে। আনঅর্গানাইজ আমাদের হকার যারা আছে, যদিও আমরা জানি যে এগুলো আমাদের হয়তো এখনো ওই জায়গায় আমাদের প্রবেশ করেনি আমাদের মানে আমাদের চিন্তা ভাবনার জায়গায়। তারপর আমি মনে করি যে আমাদের এই যে বিরাট অংশ যেহেতু আমাদের দরিদ্র এবং মানে মার্জিনালাইজ গ্রুপ, তো তাদের রিপ্রেজেন্টেশনটাও আমাদের বিভিন্ন জায়গায় শেয়ার করা যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি, আমি চেষ্টা করলাম, আমি জানি না আমি সময় কতটুকু মেনটেন করতে পেরেছি, এত শর্ট টাইমে কথা বলা যায় না, তারপরে আমি বললাম এবং আমি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আবারও বিসিসিআই কে ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের যারা কর্পোরেট বডিতে। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রেজেন্টেশন উপহার দিয়েছেন আমাদেরকে। আমরা সবাই দেখলাম দ্য রেলেভেন্ট পয়েন্টস সবই আপনি কভার করেছেন। তো এখন আমি আমাদের আজকের নির্ধারিত আলোচনায় যাব। আমি প্রথমে অনুরোধ করব জনাব মোহাম্মদ শাহিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। স্যার, আপনি যদি কিছু বলেন। আর আমরা জানি যে সামনে কোরবানির ঈদ, তো এখন আপনাদের অ্যাসোসিয়েশন এখানে লিড নেয় সবসময়। তো কি আপনার চিন্তাধারা কি, আর আজকে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এখান থেকে পয়েন্ট নিয়ে আপনার চিন্তাধারা, আপনার যে মতামত, কি করা উচিত, আবার কি করছেন আপনারা, যদি সবাইকে একটু আলোচনা করে আপনি জানান। ধন্যবাদ। স্যার, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, জি, ধন্যবাদ। বর্তমান দেশের আইন শৃঙ্খলার অবস্থা এবং স্বাস্থ্যবিধি নিয়ে আজকে যে আলোচনার আয়োজন করেছে, এই আলোচনার সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপস্থিত আছেন এইখানে ডিসিসিআই নেতৃবৃন্দ সহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে, সকলকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই ডিসিসিআই কে যে এই ভার্চুয়াল যে মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটার জন্য। আপনারা জানেন যে বর্তমান পার্সপেক্টিভে এই যে কুরবানি আসছে, সেই কুরবানিতে আসলে সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকে এই ঈদুল আজহা আমাদের সামনে চলে এসেছে। যে প্যান্ডামিক, সেই প্যান্ডামিকের কারণে আমরা মনে করি যে এই বছর আপনার পশু কুরবানি কম হবে, যেটা হতে পারে হয়তো বা 40 থেকে 45%। এবং আমরা যতটুকু জানি যে গত বছর এই বাজার ছিল পশু কেনা বেচা এবং কাঁচা চামড়ার বাজার ছিল প্রায় 40,000 কোটি টাকার আপনার কেনা বেচা হয়েছিল। এটা একটা বড় বিশাল একটা ব্যবসা এই সিজনে হয়। সুতরাং আমাদের কাঁচা চামড়াও প্রায় 2 থেকে 2,500 কোটি টাকার কেনা বেচা হয়। এই প্রেক্ষাপটে যে আইন শৃঙ্খলার অবস্থা, আমরা মনে করি যে অতীতের আইন শৃঙ্খলা খুবই ভালো ছিল, যেহেতু পলিটিক্যাল আনরেস্ট দেশে ছিল না বিধায় আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার ঘটেনি। কিন্তু বর্তমানে আমরা মনে করি যে এই কোভিড-19 এর কারণে অনেক যুব সমাজ আপনার এইখানে আপনার তারা অনেক ক্রাইম এর সাথে জড়িয়ে যেতে পারে। এই এই প্রেক্ষাপটে আমি মনে করি যে আইন শৃঙ্খলা যে অবনতি হওয়ার আশঙ্কা, কেনা বেচাতেও ক্যাশফুল হয়। সুতরাং আমরা মনে করি যে আইন জোরদার করেন এবং যাতে হাটে ছাগল বিক্রি করে আপনার তার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এটা অবজারভেশন করবেন। এবং হাটগুলোতে, ঢাকা শহরে যে হাট হয়েছে এবার আসলে খুব কম হাট দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এইখানে স্বাস্থ্যবিধি মানাটা খুব কঠিন। এইখানে আজকে দেখবেন সবার মুখে মাস্ক আছে, কিন্তু মাস্কটা নিচে রেখে দেয় সবাই। সুতরাং আমি মনে করি যে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে এবং মাস্ক যদি আপনার ব্যবহার না করে তাহলে যে ল এনফোর্স এজেন্সি আছে তারা যাতে আপনার পেনাল্টি করে
যে মাস্ক কেন পরিধান করলো না। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত অবস্থান নিতে হবে এইটার ব্যাপারে, এবং যে ভিজিলেন্স আমার হাটগুলোতে বাড়াতে হবে, তাহলে আপনার স্বাস্থ্য হবে। আমরা যদিও আমরা জানি যে স্বাস্থ্য যে কুরবানি ঈদের পরে হয়তোবা আরো ব্যাপকভাবে স্প্রেড হতে পারে। সুতরাং আমাদের এইগুলো নিতে হবে। আর আমাদের যে আজকের যে কুরবানির পশু কুরবানির যে ব্যবস্থাপনা, আপনারা উন্নত বিশ্বে দেখেছেন, আমরা যে হজে যাই সৌদি আরবে, আমরা কিন্তু কোনো সময় দেখি নাই কুরবানি কোথায় হয়েছে। নামে কুরবানিটা হয়ে গেছে। আজকে আপনারা জেনে খুশি হবেন যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আপনার কথাটা ঠিক করে আসলে আপনি ওয়ার্ল্ড যদি ব্যাংক জাস্ট কথাটা বলেন, আমার মনে হয় আমরা সবাই ঠিক করে শুনতে পারবো। 100 মিলিয়ন ডলারের আমার মনে হয় কিছু ইন্টারনেটের সমস্যা হচ্ছে শাহিন সাহেবের। আমি এই পর্যায়ে সেক্ষেত্রে আহ্বান জানাবো যারা শাহিন সাহেব যেটা বললো এটা আমরা ওনার বক্তব্য থেকে যেটা উঠে আসছে যে আপনার এই সামনে যে কোরবানি হবে এখানে কিছু কনসার্ন আছে ওনাদের। আম, আর আমরা সবসময় দেখে আসছি যে বিগত বছরও ওই একই সমস্যা সবসময় থাকতো, কিন্তু এবার আমরা আশা করতে পারি যে যেহেতু পুলিশ একটা আইন শৃঙ্খলা বাহিনী আহ, অনেক ওনাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ করেছে এখন। ওনারা যেমন এখানে আইন শৃঙ্খলা ঠিক করে নিয়ন্ত্রণ করছে, তো আশা করি যে এই সামনে ঈদে বিগত সময়ে যেসব সমস্যার সম্মুখীন হতাম আমরা তা এবার হবে না। আহ, তো এই পর্যায়ে আমি আহ্বান জানাবো জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি ও প্রাক্তন সহসভাপতি এবিসিসিআই। স্যার আপনি যদি কিছু বলেন। হেলাল উদ্দিন সাহেব আপনি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি 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 বলেন প্লিজ। জি, ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই শামস মাহমুদ আপনাকে, আপনি আজকে একটা ভালো আলোচনা সূত্রপাত করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং একেবারে নির্মমভাবে যিনি পালন করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবকে। একটি বিষয় যেটা মানে বলা দরকার সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে কুরবানির হাটগুলো বসতে শুরু করবে আগামী সপ্তাহ 4-5 দিন পর থেকে। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আসলে এই কুরবানি হাটে আমরা যে জিনিসটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেটা চাই সেটা হচ্ছে যে কোনো ক্রমে মাস্ক ছাড়া যাতে কেউ কুরবানির মার্কেটে পশু হাটে ঢুকতে না পারেন, এক, এবং একটা না, যাতে অন্তত মিনিমাম 3 থেকে 4টি মাস্ক নিয়ে একজন ঢোকেন, কারণ মাস্কের দামও কিন্তু কমে গেছে। এখন 10 টাকা হলে আমরা এখন সার্জিক্যাল মাস্ক পাচ্ছি। সেই ক্ষেত্রে মানে কারণ হয় কি ওই মানে ওইগুলো ঘেমে যায়, ঘেমে গেলে আমাদের যেহেতু আমরা গরমের দেশ, প্রচুর ঘামি, ঘামলে আমাদের মাস্কটা ভিজে যায়, দম নিতে কষ্ট হয়। আমি অনেক সময় কথা বলে দেখেছি একটি মাস্ক থাকলে তার সমস্যা হয়, অর্থাৎ একের অধিক মাস্ক নিয়ে যাতে ওনারা ঢোকেন, এক। দুই হচ্ছে ওখানে অবশ্যই তার চোখে চশমা অথবা চোখকে যেভাবে আবৃত করা যায় সেটা করা, এবং তৃতীয়ত হচ্ছে সামাজিক দূরত্ব, অর্থাৎ পুরোপুরি স্বাস্থ্যবিধিটা মেনে যাতে আমরা কাজটি করি। আরেকটি বিষয় আমি বলছি সেটা হচ্ছে আপনি জানেন যে
এই মানে করোনা ভাইরাসের কারণে পৃথিবীতে আমরা অনেক সিস্টেম দেখেছি। কেউ বলেছেন লকডাউন, কেউ বলেছেন স্টে হোম, কেউ বলেছেন জনতার কারফিউ ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে বলা ছিল সাধারণ ছুটি, এবং সাধারণ ছুটির কারণে যে জিনিসটা আমাদের হয়েছে সেটা হচ্ছে আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু খাদ্যের কোনো সংকট ঘটেনি, আমাদের দেশে ভোগ্যপণ্যের দাম বাড়েনি। এটা কিন্তু একটি মাত্র কারণ যে সাধারণ ছুটির কারণে আমরা কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ঠিক রাখতে পেরেছিলাম, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সেই কাজটি যথাযথ পালন করেছে। সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি রেগুলারই বলি যে ওনাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আমরা আসলে এই যে সাধারণ ছুটি এটার কারণে কিন্তু এখন পর্যন্ত দেখবেন যে কোনো ভোগ্যপণ্যের দাম বাড়ে না, এবং বাংলাদেশে এই 17-18 কোটি মানুষ একজন মানুষ কিন্তু খাবারের জন্য কষ্ট করে না। এটা একটি ভালো দিক ছিল। এবং ইতিমধ্যে দেখবেন যে পৃথিবীর অনেক দেশের আগেই কিন্তু আমরা আস্তে আস্তে সবকিছু খুলে দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের সরকার। এখানে একটি সাধুবাদ আছে। এই কারণে আপনি দেখেন যে আমরা যখন খুলতে শুরু করলাম, আমাদের প্রধানমন্ত্রী যখন খুলতে শুরু করলেন, তখন কিন্তু আজকে আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, তারাও কিন্তু খুলে দিচ্ছে। এবং শুধু খুলে দিচ্ছে না, তারা কিন্তু এখন ওই যে ফুটবল খেলাও তারা শুরু করেছে। তো আসলে আমাদের কাজ শুরু করতে হবে। আমাদের অনেক রকম ভাইরাস নিয়ে আমরা জীবনযাপন করি, অনেক ভাইরাস এখনো আমাদের জীবন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত। সে কারণে আমাদের আসলে খুব বেশি ভয় পেলে চলবে না, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেভাবেই হোক আমাদের কিন্তু এই করোনা যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। একটি কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমি শুধু বলছি এখানে গ্রামে গঞ্জে যেটা হয়, যেখানে আমি কিছুক্ষণ আগে ডক্টর জিয়া রহমান সাহেব খুবই সুন্দর করে বলেছেন, আমি ওনার সাথে যুক্ত করছি। গ্রামে গঞ্জে যেটা হয়, ওরা এখন দেখবেন যে প্রায় সময়ই মানুষ কিন্তু তার যে ছাগল যেগুলো পালন করেন, এগুলো রাস্তার ধারে দিয়ে ওনারা কিন্তু ওই ঘাস খাওয়ার জন্য দেয়। এক ধরনের মানে ইয়ে তৈরি হচ্ছে ছিনতাইকারী, যারা একটা মাইক্রোবাস নিয়ে আসে, মাইক্রোবাসের পিছনে সিটগুলো থাকে না, তারা ওই খাসিগুলো চটপট করে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং অতীতে ধরা যাচ্ছে না। এবং এটা কিন্তু প্রতিদিন হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, নিশ্চয় ওনার নলেজে আছে, যদি না থাকে আমার মনে হয় যে এই ব্যাপারে গ্রামে যারা এই পশুপালন গুলো করেন তারা কিন্তু আসলে একেবারে সারাদিন পশুর সঙ্গে বসে থাকতে পারেন না, তারা কিন্তু ওই রাস্তার ধারে অথবা যেখানে ঘাস টাস আছে সেখানে ওটাকে দিয়ে তারা চলে যায়। তো সেই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী এই জায়গাটা যদি একটু পুলিশ আর একটু তৎপর হয় যে কোনো ক্রমে যেসব মাইক্রোবাস গুলো পিছনে সিট নাই তারা কেন এই সময় বের করছেন, কি উদ্দেশ্য, এবং যারা এখানে আছেন তারা কি, তাদের পরিচয় কি, এই জিনিসগুলো জানা গেলে কিন্তু কৃষকরা সেখান থেকে একটু মুক্তি পাবে। আর আমি আরেকটি কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা আমাদের বেশ কিছুদিন যাবতীয় যথেষ্ট ভালো। আমি তার জন্য সাধুবাদ দিচ্ছি মাননীয় মন্ত্রীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে একটি বিষয় আগামী দিনে সেটা থাকবে কিনা সেটি একটি বিষয়। কারণ হচ্ছে আমি একটা সময় নিচ্ছি, সেটা হচ্ছে একেবারে অতি দরিদ্র ব্যবসায়ী যারা আছে, অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যারা পান দোকানদার করতো, চা বিক্রি করতো, বাদাম বিক্রি করতো, অথবা চটপটি বিক্রি করতো, ডাব বিক্রি করতো, হকার যারা, তাদের কিন্তু পুঁজির পরিমাণ খুব কম। এই 15 থেকে 20 হাজার তাদের পুঁজির পরিমাণ। তারা কিন্তু গত 4 মাসে সেই পুঁজিটা বিনষ্ট করেছে, বাড়ি ভাড়া দিয়েছে অথবা নিজেরা ভরণ পোষণ করেছে। এই টাকাটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কিন্তু এটা নিয়ে পরে একটা অর্গানাইজ করছি, আমরা এই এক্স্যাক্টলি এই পয়েন্টে আমরা পরে এটা নিয়ে আসবো। থ্যাংক ইউ সামসুল, যাতে ওই সময়টা তারা যাতে কাজে চলে আসতে পারে, আদারওয়াইজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কষ্ট হবে। জি জি, ধন্যবাদ হেলাল স্যার। আমি এই পর্যায়ে অনুরোধ করব মিস শৌমিক আইসের, সভাপতি ইক্যাব ও পরিচালক এপিসিসিআই, আপনি যদি কিছু বলেন। আর স্পেশালি আমরা জানি যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন উইথ আইসিটি মিনিস্ট্রি, তারপর এখানে ফার্মার্স অ্যাসোসিয়েশন যারা আছে ওনাদের সাথে, যে ওই অনলাইনে গরু কেনাকাটা, তারপরে এই ব্যবসাটা, এটা আমরা প্রথমবার দেখলাম। আগে ছিল সীমিত আকারে, কিন্তু এখন একটা মেইন স্ট্রিমে যাচ্ছে। তো আর অ্যাট দ্য সেম টাইম এখানে একটা জিনিস আমরা অনেকেই বলছি যে যদি কোনো, যেহেতু এটা নতুন একটা উদ্যোগ, এখানে যদি ফ্রড হয় তাহলে রেমেডিটা কি হবে? যদি আমি ধরেন যেটা অর্ডার দিলাম, টাকা পাঠালাম, আমি পর্যাপ্ত, যে আমাকে বলা হয়েছিল যে এত কেজি গোশ আসেনি, তো ওই ক্ষেত্রে কি করে, অথবা আমি টাকা পাঠালাম ওখানে আদৌ হচ্ছে নাকি, এটা কিভাবে এনশিওর করবো আমরা? আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ শামস, আপনি খুবই রাইট একটি প্রশ্ন করেছেন। আমি প্রথমে আমাদের আজকে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন কামাল ভাই, তাকে আসসালামু আলাইকুম দিচ্ছি, এবং আমাদের কি নোট প্রেজেন্ট করেছেন আমাদের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের জিয়া ভাই চমৎকার ভাবে, এবং অন্যান্য যারা প্যানেলিস্ট রয়েছেন, দোকান মালিক সমিতি হেলাল ভাই আছেন, যিনি একটু আগে
কথা বলেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি শামস আপনি জানতে চেয়েছেন, আমি সেই প্রশ্নতে যাবার আগে একটি কথা একটু হেলাল ভাই একটু আগে বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে সাপোর্ট দিচ্ছে, সেটার সবচেয়ে বড় একটা এক্সাম্পল হচ্ছে এই লকডাউন এবং কোভিড-19 এর সময় যেভাবে ই কমার্স কোম্পানিগুলো জরুরি সেবা এবং জরুরি পণ্য সেবা দিয়ে গেছে মানুষের বাড়িতে বাড়িতে, এবং আপনার মেডিসিন জাতীয় পণ্য সরবরাহ করে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি। এখানে ঢাকার কমিশনার থেকে শুরু করে পুলিশ, র্যাব প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছে যাতে এখানে আমাদের ই কমার্স কোম্পানিগুলো যাতে ঠিক মতো জরুরি পণ্য সেবা দিতে পারে। এই প্রসঙ্গে একটু এখানে যেহেতু মাননীয় মন্ত্রী রয়েছেন এবং আমাদের এখানে আপনি রয়েছেন ঢাকা চেম্বার থেকে এবং অন্যান্য যারা আছেন, তাদের জন্য বলি যে আমাদের একটি ছোট্ট ডেটা ছিল ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে যে জানুয়ারি পর্যন্ত 2020-এর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত মানুষের ইন্টারনেট কানেক্টিভিটি ছিল, অনলাইনে কেনাকাটা করতো মাত্র 22% মানুষ। এবং আমরা দেখলাম যখন আমাদের কোভিড-19 শুরু হলো, এই 22% কিন্তু অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেল। মানুষ অনলাইনে কেনাকাটায় উৎসাহিত হয়েছে অনেকগুলো কারণ। একটি হচ্ছে যে কন্টামিনেশনটাকে কন্ট্রোল রাখা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি কে চিন্তা করে, এবং কোথাও যেতে পারছেন না, বাড়িতে বসে যেহেতু পণ্য সেবা পেতে পারে, সেই ক্ষেত্রে ই কমার্স অ্যাসোসিয়েশন শুধু নয়, সরকারের আইসিটি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় এবং ই কমার্স অ্যাসোসিয়েশন এবং অন্যান্য ই কমার্স কোম্পানিগুলো, সুপার শপ গুলো একসাথে যৌথভাবে কাজ করেছে, এই টোটাল ইকোসিস্টেমে এসেছে। এখন আসি মাহমুদ, আপনি যেটা বলছিলেন শামস ভাই, যে কমপ্লেইনের জায়গা, ই কমার্স কোম্পানিটা কিন্তু ই কমার্স কোম্পানি বা ই কমার্স সেক্টরটা কিন্তু গত 4-5 বছরে কিন্তু আসলে এই সেক্টরটার গ্রোথ হচ্ছে। আমি একটু আগেই বলেছি যে কোভিড-19-এ যেখানে আমাদের ইন্টারনেট কানেকশনের মধ্যে যত পার্সেন্ট মানুষ ছিল তার শুধু 22% মানুষ অনলাইনে কেনাকাটা করেছে, এটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। সুতরাং আমরা দেখেছি এই সেক্টরটা গ্রো করেছে। সাথে সাথে আমরা জানি যে কমপ্লেইনের বিষয়গুলো রয়েছে। সেই জায়গা থেকে যে প্রশ্নটি আপনি করেছেন যে কিছুদিন আগে ই কমার্স কোম্পানি যতগুলো মেম্বার রয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে, অথবা যারা আমাদের মেম্বারও না, অনলাইনে কেনা বেচা-কেনা করতে চাচ্ছে, তাদেরকে উৎসাহিত করবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একসাথে যুক্ত হয়ে, সেটির সাথে আইসিটি মিনিস্ট্রি রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একসাথে এই ডিজিটাল কোরবানির হাটটাকে উৎসাহিত করা। প্রথম কারণটি হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে যাতে মানুষ এবার হাটে না গিয়ে অনলাইনে কেনা বেচা। উত্তর সিটি কর্পোরেশন আরেকটি কাজ করছে যে স্লটারিং সার্ভিসটা দিচ্ছে মানুষকে, এইটিতেও অনলাইনে উৎসাহিত করা হচ্ছে যে কেউ যদি বাড়িতে কোরবানি দিতে নাও চায়, সেই ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বসিলাতে একটি জায়গা আইডেন্টিফাই করেছে, সেইখানে স্লটারিং সার্ভিসটা দেওয়া হবে, মানুষের বাড়িতে বাড়িতে আমাদের ই কমার্স কোম্পানিগুলো, লজিস্টিক্স ডেলিভারি কোম্পানিগুলো পৌঁছে যাবে। যে প্রশ্নটি আপনি করেছেন যে কমপ্লেনের ইস্যুটা অনলাইনে কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকেই রয়েছে। কিছু কিছু যুক্তিযুক্ত কমপ্লেন থাকে, কিছু কিছু অযৌক্তিক কমপ্লেন থাকে। এই জন্য আমরা যেটা করেছি, ভোক্তা অধিকার আইন এবং একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের কম্পিটিশন কাউন্সিল আছে, আপনি জানেন, তাদের সাথেও আমরা একটু একসাথে কাজ করছি, যাতে কোনো ভোক্তা যদি, আমরা অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় বলেছি এবং বাণিজ্য মন্ত্রী এবং বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয় একটি ইনিশিয়েটিভ নিয়েছে, কমপ্লেইন ডেস্ক, এবং যেখানে ভোক্তা অধিকারকে কানেক্ট করা যায়। আমরাও চাই যে 1, 2, 3 অসাধু ব্যবসায়ীর জন্য যাতে পুরো সেক্টরে যারা আসলে কাজ করছে, কষ্ট করছে, এখানে বেশিরভাগই কিন্তু স্মল মিডিয়াম উদ্যোক্তা, এরা কিন্তু কেউই বড় উদ্যোক্তা নয়, যারা রয়েছে তাদেরকে যাতে আমরা কেটার করতে পারি, সেক্ষেত্রে যে অসাধুতা যাতে না হয়, ফ্রডুলেন্স যাতে না হয়, আর যারা করছে তাদেরকে যেন শক্ত হাতে দমন করা যায় এবং
একজন দুজন চারজনের জন্য যেন পুরো সেক্টরটা পলিউটেড না হয়, কারণ এরা বেশিরভাগই হচ্ছে স্টার্ট আপ। আজকে চাল ডালের কথা বলি, অথবা হাংরি নাকির কথা বলি, অথবা সবজি বাজার বা আজকের ডিল, যারাই আসলে ই কমার্স কোম্পানিতে ই কমার্স মানে অ্যাসোসিয়েশনের আন্ডারে রয়েছে, ই কমার্স কোম্পানিগুলো বা লজিস্টিক্স কোম্পানি, আপনার এখানে ই কুরিয়ার রয়েছে, সহজ.com রয়েছে, যারাই রয়েছে তারা সবাই কিন্তু স্টার্ট আপ। সুতরাং সেই ক্ষেত্রে আমরা চাই যে যারা ফ্রডুলেন্ট করবে তাদের ক্ষেত্রে শক্ত হাতে দমন করা, বা অথবা যারা আমরা কাজ করতে গিয়ে দেখেছি, যেটা শামসকেও বলতে চাই বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আছেন, আপনাকেও বলতে চাই, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কমপ্লেইন লজিক্যাল, আবার কিছু কিছু কমপ্লেইন যেগুলো আছে, যেগুলো আমরা কোম্পানিগুলোকে জানালে তারা শতপ্রণোদিত হয়ে এই কমপ্লেইন গুলোকে তারা তখন কেটার করতে চায়। কারণ অনেক কোম্পানি আছে যারা সাস্টেইন করতে চায় মার্কেটে, তখন তারা যে কমপ্লেইন গুলো আসে সেই কমপ্লেইন গুলোকে তারা অ্যাড্রেস করে। তবে অবশ্যই কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য যাতে পুরো সেক্টর পলিউটেড না হয় সেই বিষয়ে আমরা সচেতন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ইউ হ্যাভ ক্লারিফাইড এভরিথিং। তো আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, ওনার একটা ইমার্জেন্সি মিটিং পড়ে গেছে স্যার। আমি আশা করব যে আমরা যেটা করব, আপনাকে এখন আমি অনুরোধ করব কিছু বলার জন্য আমাদেরকে, এই সামনে ঈদকে রেখে। আর আমরা এটা রেকর্ডিং, আমরা পরে উই উইল কন্টিনিউ দ্য ডিসকাশন। আমরা রেকর্ডিং আর এখান থেকে যে পয়েন্টগুলো উঠে আসবে, এটা আপনার মন্ত্রণালয়ে আপনার কাছে আমরা পেশ করব ঢাকা চেম্বার থেকে। স্যার একটু আনমিউট করতে লাগবে স্যার। ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই সুন্দর একটা মিটিং আয়োজন করেছেন। এর সঙ্গে সঙ্গে আপনারা চিন্তা করছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি হবে এই ই কমার্স বাস্তবায়ন হলে, আমরা যেগুলি বাস্তবায়ন করতে যাচ্ছি সেখানে কি হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। আমাদের ক্রিমিনোলজির চেয়ারম্যান ডক্টর জিয়া দীর্ঘ আলোচনা করেছেন। আমার আবার অন্য মানে কাজে অ্যাটেনশন দেওয়াতে তার পুরোটা আমি শুনিনি। আপনারা পাঠিয়ে দিলে আমরা এটা আমি দেখে নেব। আর যারা যারা বক্তৃতা করেছেন সবারগুলোই আমি দেখে নিব, কারণ আমি অন্য কাজে মাঝে মাঝে উঠে গিয়েছি, মাঝে মাঝে আমাকে অ্যাটেনশন অন্যভাবে দিতে হয়েছে। তো আপনাদের এই যে সভাটি, এই সভাটিতে অনেকে অনেক মতামত দিলেন। আমি যেটা বলবো, আমি স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 2008-এ এই ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলেন, তখন কি হাসাহাসি করলেন, বললেন যে এটা কি বলেন। আজকে কিন্তু সেই জায়গাটিতেই আমরা এসেছি। ডিজিটাল বাংলাদেশের আমরা চিন্তা করছিলাম, আমরা বিনির্মাণের জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম এবং আমরা করতে পেরেছি, একটা জায়গায় আমরা নিয়ে আসছি। সেজন্যই আজকে আমরা অনেক মানে প্রতিবন্ধকতা, অনেক কিছু প্রবলেম আমরা ফেস করে এই জায়গাটাতে আসতে পেরেছি। এই জায়গায় আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক দূরদর্শী নেতা, অনেক মানে চিন্তা করেন বলেই আজকে দেশকে আমরা সেই জায়গায় এনেছি। আজকে কোভিডের কথা যদি আসেন, এই মহামারীতে সারা বিশ্বে যখন তছনছ হয়ে যাচ্ছে, দেশের ইকোনমি, সব দেশের ইকোনমি যখন তছনছ হয়ে যাচ্ছে, বাংলাদেশ এখনো, আমাদের চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি, তিনি ডিসিসি এর তিনি নিশ্চয়ই স্বীকার করবেন, আমাদের সেই জায়গাটিতে আমরা যদিও অনেক কিছু চিন্তা করছিলাম যে আমাদের ইকোনমি কি হবে, আমরা সেই জায়গাটিতে এখনো কিন্তু খুব দুরবস্থায় কিন্তু আমরা যাইনি। আমরা তার নেতৃত্বে আমরা নিশ্চয়ই আমরা ওভারকাম করব। তিনি আজকে বিশ্বের যে 10 জন নেতা এই কোভিড সংক্রমণের সময় যোগ্যতার পরিচয় দিচ্ছেন, দক্ষতার পরিচয় দিচ্ছেন, তার মধ্যে একজন হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি আবারও, আমার কাছে কিছুদিন আগে এসে আসছিলেন সুম্মি কায়সার, যিনি কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন, তিনি অনলাইনে কিছু মার্কেটিং করবেন, উনি আগে থেকেই করেন
এবার তিনি তার মার্কেটিং এ আমাদের গরুর এটাও নিয়ে আসছেন। আমি মনে করি উনি সফল হবেন। আমরা তাকে যত ধরনের সহযোগিতা দেওয়ার আমরা দিব, যাতে করে উনি সফল হন, একটা দৃষ্টান্ত স্থাপন হোক। আমরা এটাও মনে করি যে আমাদের যে কোরবানির বর্জ্যগুলো একটা জায়গায়, যেমন সৌদি আরবে এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে যত্র কোরবানি করে না, একটা জায়গায় নিয়ে যাওয়া, সেই জায়গায় আমাদের ধীরে ধীরে সেই জায়গাটিতে যেতে হবে। আমি যদি আজকে বলি এখনই করব, এখন কিন্তু আমরা তৈরি নেই, কাজেই আমাদের একটু সময় লাগবে, আমরা সেই জায়গাটিতে যাব ইনশাল্লাহ। আর একটা জিনিস আপনারা যথার্থই বলেছেন, আমি মাঝে মাঝে এসে যেটা শুনেছিলাম যে এই ইসের পরে, এই সংক্রমণের পরে, এই যে দেশ যখন আস্তে আস্তে ধীরে ধীরে মানে যাবে, তখন আমাদের অনেক কিছু আমাদের সামনে আসবে। চাকরি হারানোর একটা বাস্তবতা আসবে। আমাদের ব্যবসা মানে প্রতিবন্ধকতায় যারা অনেকেই ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবে না কিংবা থমকে গিয়েছে, আমাদের সবকিছু কিন্তু আসবে। সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। আমাদের অনেক লোকের হয়তো চাকরি যেতে পারে, অনেকে হয়তো বেকার হতে পারে, সেই জায়গায় নাও হতে পারে, হতেও পারে। সেই জায়গাটিতে কি হবে, সেই জন্য অনেকেই চিন্তা করছেন। আমরাও চিন্তা করছি যাতে আইন শৃঙ্খলা আমরা সমুন্নত রাখতে পারি, আমরা যাতে করে বাংলাদেশের কোনো কর্নারে এর অবনতি না হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। আমরা সেই জন্য যা যা করার আমরা সেগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা করছি। এইটুকু অ্যাসুরেন্স আমরা দিচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনী অনেক চৌকুশ, অনেক দক্ষ, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং যে কোনো কিছুই তারা উদ্ঘাটন করে আমাদের সম্মুখে নিয়ে আসছেন। আমরা সেই জন্যই মনে করি আমরা আগামী দিনের চ্যালেঞ্জও আমরা মোকাবেলা করতে পারবো। ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা তো নিশ্চয়ই তাদের টাফ টাইম ফেস করছেন। আমি মনে করি এই কয়েকদিনের মধ্যে শীঘ্রই খোদার তাআলা এই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করবেন। আমরা নিশ্চয়ই আলোর মুখ দেখবো, আমরা সবাই যদি একত্রে কাজ করি। আপনার এই উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। আমার আরেকটা মিটিং থাকাতে আমার উঠতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। ধন্যবাদ আজকের মাননীয় প্রধান অতিথি জনাব আজিজুজ্জামান খান এমপি। আমরা আবারও যেহেতু আপনি চলে যাচ্ছেন, আবারও এটা বলতে চাই যে এইবার এই করোনা পরিস্থিতিতে পুলিশের যে নতুন আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে আমাদেরকে সেবা করছে, ওনারা যেভাবে এগিয়ে এসেছে, আমরা আশা করব করোনার যখন চলে যাবে তখন যাতে একই ধারাটা থাকে। কারণ এখন দে আর অ্যাকচুয়ালি দ্য ফ্রেন্ড অফ দ্য পিপল, মানে আমরা এটা অনুভব করছি। ওনাদের আমাদের পারসেপশন অনেক কিছু ছিল আগে, কিন্তু এখন আমরা পুরো ভিন্নভাবে ওনাদেরকে দেখি। মানে আপনাকে আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাই, সেটা হলো দেখুন, করোনা পরিস্থিতিতে যখন সবাই হিমশিম খাচ্ছিল, আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, তারা কিন্তু জায়গায় দাঁড়িয়েছিল। হাজার হাজার আমাদের পুলিশ বাহিনী সংক্রামিত হয়েছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু মনোবল হারায়নি। এটা একটা বিরাট যে সফলতার বিরাট একটা দিক হলো এটা। আমরা তাদেরকেও আমি আপনাদের হয়ে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসুন। এই পর্যায়ে আমরা যেটা করব, যে আমরা এই ভিডিওটা রেকর্ড করব, আজকের যে অনুষ্ঠান হবে এটা রেকর্ড করে আমরা নোটস অলসো নিব, যে ওপেন ডিসকাশনে যে পয়েন্টগুলো উঠে আসবে এটা নিয়ে আমরা একটা পেপার তৈরি করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটা পাঠাবো। আর আমরা আশা করব যে আমাদের এখান থেকে আজকে মুক্ত আলোচনায় যেসব পয়েন্টগুলো উঠে আসবে এটা নিয়ে ঢাকা চেম্বারও পরে এগুলো নিয়ে কাজ করতে পারবে। তো আমি প্রথমে অনুরোধ করব আজকে জনাব আবু হুরায়রা সাহেব, ফর্মার ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। হুরায়রা সাহেব, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ মাননীয় সভাপতি শামস মাহমুদ ভাই, আপনাকে। You have organized this seminar very timely. I must thank to Professor Zia Rahman, the Criminology Department Professor, Dhaka University, for his wonderful presentation, and it was very timely. তো জিয়া সাহেব বোধহয় একটা জিনিস মিস করেছেন, যেটা আমি মনে করি যে এই কোরবানি ঈদের সময় যেটা সচরাচর হয়ে থাকে, সেটা হলো নকল নোটের ছড়াছড়ি।
এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় মন্ত্রী মহোদয় একটু আগে চলে গেছেন, যদি আমি সুযোগ পেতাম। তো শামস ভাই, নেভারথলেস আপনি যে রিপোর্টটা ওখানে পাঠাবেন, আপনি এই বিষয়টা এখানে উল্লেখ করবেন। আর ইট ইজ ভেরি মাচ, এটা কিন্তু টার্গেটেড, এবং এইটা তারা যারা এই যে নকল নোটের চোরাকারবারীরা, এরা এই সময়টাকে বেছে নেয়। এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। আর মলম পার্টি আরো যে বিভিন্ন রকমের আমাদের ল অ্যান্ড অর্ডারকে যারা ডেটিরিয়েট করে, এই সমস্ত বাহিনীগুলো এই সময় খুব তৎপর থাকে। আমি সবচেয়ে বেশি অনুরোধ করব, আমাদের গ্রাম বাংলার অর্থনীতির একটু বিরাট বড় একটা বিষয় হচ্ছে তারা সারাটা বছর ধরে এই ক্যাটেল যে নার্সিং, যে আমরা যেটাকে পশুপালন বলি, এটাকে যে তারা এই, এবং এটা আমাদের অর্থনীতিতে একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করে। তাদের আর্থিক অবস্থা যেমন সচ্ছল হয়, আমরা সেটাকে জবাই করে খাই, তারপরে এটা আমাদের প্রোটিনের চাহিদা আমাদের দেয়, পাশাপাশি আমরা কোরবানি করি। একটু আগে আমাদের শাহিন ভাই, যিনি এই ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, উনিও বলেছেন যে 40,000 কোটি টাকা, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। আমাদের ন্যাশনাল ইকোনমিতে আমি মনে করি 1 বা 2 ডিজিট এটা ইনপুট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে। আমরা আমাদের কৃষক ভাইদেরকে, আমাদের সেই সমস্ত প্রান্তিক চাষি ভাইদেরকে যারা এই হাজবেন্ডারি, অর্থাৎ এই যে পশুপালন ডিপার্টমেন্ট, এবং এরা এই বিষয়গুলোকে তাদেরকে আমাদের এনকারেজ করতে হয়, তাদেরকে আমাদের লোন দিতে হয়, সফট লোন, যারা তারা এবং তাদের পণ্যগুলো শহরে নিয়ে আসতে পারেন এবং সুন্দরভাবে বিক্রি করে আবার যেন তারা সেই বিক্রয়লব্ধ টাকাটা সুন্দরভাবে নিয়ে যেতে পারেন। এই বিষয়টা আমরা যেন বিশেষভাবে লক্ষ্য রাখি। এই তা না হলে কিন্তু আমি মনে করি তাদের প্রতি একটা অবিচার হয়ে যাবে। আর তারপরে শামস ভাই, আপনি যে আলোচনাটা করেছেন সেটা অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত। আমি all of participants I must thank on behalf of me. Thank you very much for giving me floor. Assalamu alaikum. ধন্যবাদ, ধন্যবাদ হুরায়রা ভাই। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব আলাউদ্দিন মালিক সাহেব, ফর্মার ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। আলাউদ্দিন ভাই, আপনি যদি কিছু বলেন। এই সামনে তো কোরবানি আসছে। আমরা জানি যে এই পয়লা বৈশাখের সময় যেহেতু আপনি চামড়া ব্যবসা, সরি, পোশাক ব্যবসার সাথে জড়িত, কিন্তু এই ঈদও কিন্তু কিছু মানে কেনাকাটা হয়, কিন্তু এখন কি দেখছেন? মানে এটা কি মানে মানুষ কি বের হচ্ছে বাইরে কেনাকাটা করার জন্য, নাকি এখন আগের যে মনোভাব ছিল ওইটা এখনো বিরাজ করছে? ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা চেম্বারের প্রেসিডেন্টকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। কোরবানির সামনে রেখে এই ধরনের উদ্যোগ বিশেষ প্রয়োজনও ছিল। তো আমি প্যানেলিস্ট জিয়া ভাইকে এবং যারা প্যানেল বক্তা, হেলাল উদ্দিন হেলাল, দোকান মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এবং ফর্মাল ভাইস প্রেসিডেন্ট FBCCI, চুমি কায়সার ডিরেক্টর FBCCI, এবং ট্রেনারি শাহিন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সুদীবিন্দু এবং ঢাকা চেম্বারের ডাইরেক্টর প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য সংক্ষিপ্ত দিব, বক্তব্য বেশি দিব না। শাহিন ভাইয়ের কাছে আমি যেহেতু উনাকে কাছে পেয়েছি, উনাকে আমি একটা কথা বলবো, একটা অনুরোধ রাখবো প্রথমেই, যে আমি পয়েন্টগুলি বলতেছি শুধু, যে চামড়ার দরটা এবার আপনি একটু বাড়িয়ে রেখেন, কেন যেহেতু কোরবানি পশু কম হবে, আমাদের এটা মুসলিম কান্ট্রি, এইটা কিন্তু আপনার ধরেন এই চামড়ার টাকাটা গরিব মানুষ পাবে। বিশেষ করে আপনার মসজিদ মাদ্রাসা, এটা কিন্তু সারা বছরে এই ইসলামিক শিক্ষাটা এবং এই মসজিদ মাদ্রাসা সারা বছর এই খাওয়া দাওয়া এই চামড়ার উপরেই চলে। তো শাহিন ভাইকে আমি এই অনুরোধ করব। আর হেলাল ভাই দোকান মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, উনিও এটা আমার সাথে মনে হয় এক সমর্থন করবেন এবং এক হবে। প্রতিটা মার্কেটে সিকিউরিটি প্রয়োজন আছে, কেন এখন কিন্তু ঈদ সামনে করে, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, দুইটা ঈদই সামনে রেখে আপনার ছিনতাইটা বেড়ে যায়। এবং মা বোনরা যখন আপনার যায়, আপনার ওই মার্কেটিং করতে যায়, তখন কিন্তু ওই নিশ্চয়তা বা আপনার নিরাপত্তাটা প্রয়োজন আছে। তো এইটা এই আরেকটা কথা আমি বলবো হেলাল ভাইয়ের উদ্দেশ্যে, এবং মন্ত্রী মহোদয় থাকলে এটা ভালো হতো, যে আমরা যে 7টা পর্যন্ত দোকান খোলা, এটা যদি আমরা 8টা পর্যন্ত করতে পারতাম, তাইলে আমরা ব্যবসায়ীরা টিকে থাকতে পারতাম। অনেক সময় দেখা যায় সকালে কিন্তু 10টাতে হলেও কিন্তু 10টা পর্যন্ত কিন্তু আপনার ওই বেচা কিনা হয় না লিটেলে, বা খুচরা পর্যায়ে কিন্তু আপনার বিকেলেই জমে। আর মাহমুদ ভাই যেটা কথা বললেন, প্রশ্ন বললেন, আমাদের ওল্ড টাউনে কিন্তু একেবারে গাদাগাদি, মাখামাখি, মানুষ কিন্তু অনরহ বেরোচ্ছে এবং মরছেও এবং আক্রান্তও হচ্ছে।
তো এইটা প্রোটেকশন দেওয়ার জন্য আমার মনে হয় যে আমাদের ঈদের পর হয়তো একটা গুরুত্বপূর্ণ মিটিং করে এবং এই স্বাস্থ্যবিধিটা কিভাবে আরো কঠোরভাবে মানা যায়, যেমন ওই আমাদের এক বক্তা বলেছে যে মাস্ক আপনার 2টা 3টা নিতে হবে, কেন মাস্ক এখন সস্তা হয়ে গেছে। হ্যাঁ, ওল্ড টাউনে কিন্তু মাস্ক অনেকেই পরে না এবং ফ্রি স্টাইলে চলাফেরা করে। তো মাস্কটা বাধ্যতামূলক করা উচিত এবং আইন প্রশাসনের আমি একটা আমাদের এলাকা ভিত্তিক একটা থানার ওসিও ছিল এবং আমরা বেশ কয়েকটা সমিতির প্রেসিডেন্টও ছিলাম, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম যে মাস্ক যদি না কেউ পরে তাইলে প্রশাসনের লোক যাতে তাকে বাধা দেয় এবং পরার জন্য বাধ্য করে। তো যাই হোক, সর্বশেষে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলাউদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার যে পয়েন্ট ছিল যে চামড়ার দামটা এবার নির্ধারণ করা, যাতে এটা আমরা যেহেতু আমরা এটা সবসময় মধ্যে মাদ্রাসায় দিয়ে থাকি, ওনাদেরও লাভ হবে এই পরিস্থিতিতে। খুবই সুন্দর প্রস্তাব। আমরা যেটা করব যে আজকে এই মুক্ত আলোচনায় যেসব পয়েন্টগুলো আসবে, এটা আগামীকালই আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমরা পয়েন্ট আকারে একটা ফোল্ডার করে ওনাকে আমরা জমা দিব। এট দ্য সেম টাইম আমরা মিনিস্টার অফ কমার্সকেও এখান থেকে ব্যবসা জড়িত যা যা পয়েন্টগুলো আসবে ওগুলো ফরওয়ার্ড করব। তো আশা করি আপনারা যে সুন্দর যে প্রস্তাব দিচ্ছেন এটা এটা যদি গৃহীত করে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। থ্যাংক ইউ রাজন ভাই। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব, আমাদের ফর্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। সালাম সাহেব, আপনি যদি একটু কিছু বলেন, সামনে যে ঈদ আসছে এটাকে একটু আনমিউট করতে লাগবে আপনার। একটু আনমিউট করতে লাগবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন মাহমুদ? হ্যালো হ্যালো মাহমুদ, শুনতে পাচ্ছেন? জি বলেন সালাম সাহেব। জি শুনতে পাচ্ছি, জি বলেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে মন্ত্রী সাহেব উনি ব্যস্ততার মধ্যে চলে গেছেন, যেটুকু সময় দিয়েছেন, যেটুকু শুনেছেন, বাকিটা আপনি ওনাকে পৌঁছায় দেবেন আমরা যা বলি। প্রথমত এটাই বলতে চাই, অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে আমাদের যেগুলো সমস্যার কথাবার্তা বলি সেগুলো আমরা কনফারেন্স রুমের মধ্যে সবাইকে আমন্ত্রণ করে জানাই এবং একসঙ্গে বসে টেবিল টকের মাধ্যমে সব সমাধান করি, কিন্তু আল্লাহর রহমত এগুলোর থেকে আমরা এখন বঞ্চিত হয়ে গেছি। এখন ওভার টেলিফোনের মধ্যে আমাদের মিটিং হচ্ছে, তার মধ্যে ওভার টেলিফোনে কথাবার্তা বলবো, তারপরে এগুলো লিপিবদ্ধ হয়ে তারপরে সেক্টর ওয়াইজে চলে যাবে, কিন্তু ফেস টু ফেস কথা বলার আমাদের আর সুযোগ এখনো হচ্ছে না। জানি না কতদূর এভাবে আমাদের চলতে হবে। যাই হোক, আজকে জিয়াউর রহমান সাহেব যে ওনার কিনোট পেপারটা তৈরি করেছেন তার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, সেটা হলো আপনার এই কোরবানির চামড়ার ব্যাপারে, যেটা কিছুক্ষণ আগে আলাউদ্দিনও যেটা বলেছেন, এই চামড়ার ব্যাপারটা আপনার, আমি আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ারম্যান হিসেবে বলছি, রিলিফ সাব কমিটির। তো আমরা সেই চামড়া কালেকশন করি, কিন্তু দুঃখের বিষয় গতবার যে চামড়া কালেকশন করেছি সেই চামড়া 500 টাকার চামড়া বিক্রি করতে পারেন, বিক্রি করতে শেষ পর্যন্ত 200 টাকা করে। তার মানে একটা চামড়া 500 টাকা খরচ হয়, তার মানে নোকসান দিয়ে আমরা বিক্রি করেছি। তারপরে আপনারা দেখেছেন যে ট্রাক ভর্তি করে গর্তের ভিতরে চামড়া গুলো পুঁতে রেখেছে যাতে কোনো দুর্গন্ধ না বের হয়। কাজে কাজে এগুলো এই সময়টার মধ্যে চামড়া কিন্তু আমাদের একটা বিরাট বড় একটা অ্যাসেট পৃথিবীর মধ্যে। যেমন হজের ব্যাপারটা, হজের মধ্যে যেমন সরকারের প্রচুর একটা ইনকাম হয়, আর এই কোরবানি ঈদের মধ্যেও আমাদের এই চামড়ার একটা বিরাট বড় আমরা একটা আশা নিয়ে থাকি। এই দেশের চামড়া, এত চামড়া হয় যেখানে নাকি আমরা এক্সপোর্ট করার পরে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এগুলো ব্যাপারে একটু স্মরণ রাখতে হবে। আর কোরবানি মানিটাই হইলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোরবানি করা। এখন শ্রমিক আইসার যেটা বললো, শ্রমিক আইসার এগেনস্টে একটা কমপ্লেনও আসলো যে এই অনলাইনের মধ্যে যদি গরু কিনি, যদি কোনো কমপ্লেন হয় তার সুরা কি হবে। আমার
এক বন্ধু গরু কিনলো, গরু কেনার পরে সব ঠিকঠাক, বাসায় যখন গরুটা আসলো দেখে গরুটা খোড়া, যেটা কোরবানির উপযুক্ত নয়। সেহেতু এগুলো ব্যবস্থা ঠিক মতো করতে হবে, যাতে কোনো রকম প্রতারণার যাতে কোনো রকম ঠকবাজদের পাল্লায় না পড়ে। আর যেগুলো কোরবানির মধ্যে যেগুলো সাফ সুতরা করার ব্যাপারে সিটি কর্পোরেশন চেষ্টা করেন, আমাদেরও সজাগ হতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের মন্ত্রী বাহাদুরও বললেন, সময় লাগবে। যে বিদেশে বিশেষ করে সৌদি আরবে কোরবানি লক্ষ লক্ষ পশু কোরবানি জবা হয়, সেখানে একটা জায়গার মধ্যে করা হয়, কিন্তু আমাদের এখানে এটা করতে সময় লাগবে। তারপরেও আমাদের প্র্যাকটিসে নামতে হবে। নিজের নিজের জায়গায় কোরবানি, রাস্তাঘাটে কোরবানি, হাটে ঘাটে কোরবানি, এগুলোর থেকে আমাদের একটু নিজেদের চিন্তা ভাবনা করে এগুলোর থেকে মওকুফ থাকতে হবে। আজকের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে অনেকগুলো জিনিস আসছে। এই আলোচনার মধ্যে যেমন আমাদের স্বাস্থ্যবিধি, প্রথমত এগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। স্বাস্থ্যবিধির মধ্যে আমরা যদি মেনটেন না করি, আমাদের ভবিষ্যতে কি হবে আল্লাহই জানে। তবে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মহামারী যদি হয় তোমরা ঘর থেকে বের হও না, তোমরা ঘরে কাকে আসতে দিও না। এই ধরনের আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন তা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। প্রত্যেক 100 বছর পর পর এই ধরনের আলামত আমাদের এখানে পৃথিবীতে এসছে। আমরা জানি যে বিগত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেখানে নাকি জাপানে বম ড্রপ হয়েছিল, সেখানে একসঙ্গে 2 লক্ষ লোক মারা গেছে। আর তারপরেও মহামারীতে সেখানে আরো 2 লক্ষ লোক মারা গেছে। কাজে কাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আর এই ধরনের মহামারী থেকে আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আর আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি। আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে যাই বলি না কেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করবেন। কোরআনের একটা আয়াত দিয়ে আমি শেষ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার মানব জাতি, তোমরা সালাতের মাধ্যমে সবর করো এবং আল্লাহ পাক তোমাদের সবরকারীদের সঙ্গে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ জনাব আব্দুল সালাম সাহেব। আপনি আমাদের ঢাকা চেম্বার আমরা যারা আছি আমাদের অভিভাবকের মতন। আপনি যে উপদেশ দিলেন, যে কথাগুলো বললেন, এটা একটা অভিভাবকের মতনই আপনি বললেন। আর যে পয়েন্টগুলো আপনি বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা এগুলা সবগুলো আমরা যে রিপোর্ট কম্পাইল করব, আপনি যেটা বললেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কমার্স মিনিস্ট্রি দুটাতেই আমরা এগুলা নিয়ে যাব। আবারও ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব শহীদুল ইসলাম সাহেব, ফর্মার ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আপনি জি, আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যদিও উনি চলে গেছেন কিন্তু এই লিখিত বক্তব্যগুলো তো ওনার কাছে যাবে। আমরা যে আলাপগুলো হয়েছে সেই আলাপের প্রেক্ষিতে আমি দুটো একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি মাননীয় সভাপতি মহোদয়। এখানে অনেকগুলো কথা চলে এসছে, তার মধ্যে একটা কথাকে আমি একটু প্রাধান্য দিতে চাচ্ছি, যে কোভিড-19 সময় আমাদের মুসলিম রেওয়াজে আছে আমরা 3 ভাগ করি গরু অথবা খাসির মাংসগুলো যেগুলো জবাই করা হয়। একটা তো আমাদের কাছে রাখি, একটা আত্মীয় স্বজনের কাছে দেই, আরেকটা আমরা দেই মিসকিনদের মাধ্যমে যারা প্রাপ্য। তো সেই বিষয়ে কিন্তু কোনো আলোকপাত করা হয়নি। এটাকে আমরা কিভাবে তাদের ভিতর ডিস্ট্রিবিউট করতে গিয়ে হয়তো দেখা গেল যে আমারই কোনো লোক বা আমি নিজে অথবা আমার পরিবারের সদস্যরা বাইরের কোনো মানুষকে দিতে গিয়ে সেখানে কোনো আক্রান্ত হয় কি হয় না, সেই বিষয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হয়নি। সুতরাং এই ব্যাপারটা একটু আমাদেরকে সবাইকে একটু স্মরণে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমি অত্যন্ত আমাদের পুরাতন একটা মানুষকে পেলাম, আমাদের জিয়া ভাইকে। উনাকে এর আগেও আমি 2 বার ছিলাম। আমি ঢাকা চেম্বার যখন ল অর্ডার অ্যান্ড অ্যান্টি স্মাগলিং কমিটির একবার কনভেনার ছিলাম, একবার কোঅর্ডিনেটিং ডিরেক্টর ছিলাম। উনাকে পেয়ে খুব ভালো লাগলো এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে পেয়েও ভালো লাগলো, সম্ভবত 2015 সালে। জি,
এবং তৎকালীন সময়কার আপনার ঢাকা শহরের আপনার পুলিশের কমিশনার সাহেবও ছিলেন। আমরা রমজান মাসে আলাপ আলোচনা করেছিলাম। তো সেই সেই আলোকে কিন্তু আমরা অনেকটা আগাতে পেরেছিলাম যাতে পণ্য দ্রব্যের দামটা না বাড়ে, পণ্য এবং দ্রব্য দুটোই। এনিওয়ে, আর আরেকটা কথা এসছে যে অসাধু ব্যবসায়ী। দেখুন সভাপতি মহোদয়, ব্যবসায়ী আমরা কাকে বলবো? যার মিনিমাম ক্রাইটেরিয়া হতে হবে তার ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স ছাড়া যদি কেউ কাজকর্ম করে তাকে তো আমরা ব্যবসায়ী বলতে পারি না। আমরা যারা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা, এই চলে আসছে সেপ্টেম্বর মাস, আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, আমাদের সবাইকে এআইটি দিতে হবে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে, যেটা এখন আমাদের গাত্র দেওয়া হয়ে দাঁড়িয়েছে। লাস্ট কয়েকদিন আগে আমাদের ফর্মার প্রেসিডেন্ট হোসেন খালেদ সাহেব বলেছিলেন আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কিভাবে দেব। তো এখন সবাইকে যদি আমরা অ্যামালগামেটলি যদি ওই ব্যবসায়ী হিসেবে করি, তা তো আমাকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগছে। কারণ দেখুন, কোনো কিছু হলেই বিভিন্ন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া ভাই বোন যারা আছেন তারা মাইন্ড করেন না, অনেক কিছু শেখার আছে আমারও শেখার শেষ নেই। বলে অসাধু ব্যবসায়ী। আরে সে তো ব্যবসায়ী না, তার তো ট্রেড লাইসেন্সই নাই। এই যে রিজেন্টেজ বা অথবা যে সমস্ত হাসপাতালগুলো যেগুলো আছে তাদের তো কোনো ট্রেড লাইসেন্স নাই, তারা ব্যবসায়ী কি করে হলো? হাউ দে বিকাম দ্য বিজনেসম্যান? এই জিনিসটাকে একটু সংশোধনে আনতে হবে, যাতে আমাদেরকে এখানে হেয় প্রতিপন্ন করা না হয়। আরেকটা বিষয় যেটা আমি একটু বলতে চাচ্ছি, এখানে এফবিসিসি এর পরিচালক শমী কায়সার উনি আছেন। আমরা একটা টেলিভিশনে প্রায় অ্যাড দেখি যে একটা ফুড পান্ডা মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে, কিন্তু বাসা থেকে যে ডেলিভারিটা নিচ্ছে, ছোট একটা বাচ্চা, তার মুখের মধ্যে কোনো মাস্ক নেই, এবং তার মা অথবা তার কেউ আত্মীয় স্বজন সেটা নিচ্ছেন, তার মুখে কোনো মাস্ক নেই। কিন্তু এই ধরনের অ্যাড দেওয়া থেকে আমি একটু বিরত থাকার জন্য অনুরোধ জানাবো, উনার মাধ্যমে আপনাকে আমি একটু জানাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা হলো যে বর্তমানে আমরা যেটা দেখছি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে, যে গরুর হাটে এত মানুষের সাথে মানুষ সংস্পর্শে আসছে, যেটা এটাকে যে কন্ট্রোল যে কিভাবে করা হবে, আর এটাকে যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি, যেটা দেখছি যে বা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আগামী কোরবানির পরে হয়তোবা, আল্লাহ মাফ করুক আমাদেরকে, হয়তোবা ডিসকানেক্ট। শহীদুল হক সাহেব শহীদুল খান ইসলাম সাহেব মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এই পর্যায়ে অনুরোধ করব জনাব খায়ের এম খান, ফর্মার ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। খায়ের ভাই, আপনি যদি কিছু বলেন এই সামনে ঈদ উপলক্ষে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে। একটু আনমিউট করে নেন, আনমিউটটা ওকে দেন, আনমিউট করতে হবে খায়ের ভাই। খায়ের ভাই, আপনার একটু আনমিউট করতে লাগবে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি ওখানে আনমিউট করেন তারপর বলেন। স্ক্রিনে একটা ইয়ে আসবে, আনমিউট করার জন্য আপনি ওকে দেন, এখান থেকে আনমিউট করার জন্য। হ্যাঁ জি জি, খায়ের ভাই আপনি বলেন। আজকে আপনি আমাদের যে কিনোট প্রেজেন্টার জিয়াউদ্দিন সাহেব খুব সুন্দর কি করেছেন, কিনোট প্রেজেন্ট করেছেন। আজকে আমাদের এই যে ওয়েবিনারে 3টি বিষয় আছে: ল অ্যান্ড অর্ডার, কোভিড-19 প্যান্ডেমিক, আর হলো কোরবানি হাট। তো 3টি বিষয়ের মধ্যে খুব সংক্ষেপে আপনাকে যদি বলি, আমরা এখন ফাইট করছি যে আমাদের দেশে 2 লক্ষ লোক আপনার আক্রান্ত, 2600 লোক মারা গেছে করোনা ভাইরাসে, এবং 2 লক্ষর মধ্যে 1 লক্ষ লোক কোভিড-19-তে প্রায় 91 দিনে তারা 1 লক্ষ হয়েছে, আর
30 দিনে হয়েছে 1 লক্ষ লোক। এটা ম্যাথমেটিক্যালি এটা খুব রাইজ করতেছে। এই সময় আমাদের করণীয় কি? আমাদের সামনে কোরবানি। এই কোরবানিকে আমরা কিভাবে দেখব? যখন আমাদের হজ, কোরবানির মেন উদ্দেশ্য হজ, সৌদি আরব হজ বন্ধ করে দিয়েছে। ওখানে বাইরের কোনো লোক সৌদিতে গিয়ে হজ পারফর্ম করতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সবচেয়ে বড় 2টা অনুষ্ঠান হয়। খায়র ভাই, আপনাকে না ঠিক করে শোনা যাচ্ছে না, আপনার সাউন্ডে ইকো হচ্ছে একটা। সাউন্ডে আপনি একটু যদি প্রবলেম মাইক্রোফোনটা হচ্ছে। একটু কাছে নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে ঠিক করে শুনতে পারবো আমরা। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে জি জি, পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এখন বলেন। জি জি জি। জি যে আমরা বলছি আমাদের দেশে আপনার সৌদিতে যে যারা পিলগ্রিম হজে যে যাবেন তাদেরকে হজ করা বন্ধ করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। এখানে তারপরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দুটো বড় অনুষ্ঠান হয়, রথযাত্রা। যে আপনার উড়িষ্যার ভুবনেশ্বরে যে রথযাত্রা হয় সেটা তারা বন্ধ করেছে, এবং ঝাড়খণ্ডেও যে হজযাত্রা এই রথযাত্রা হয় সেরকম। আমরা দেখেছি ভ্যাটিকানে তারা স্টার সানডে এবং গুড ফ্রাইডের অনুষ্ঠান ইয়েতে করেছে। আমরা এখানে আমরা দেখছি অনলাইন করে পাগল হয়েছে গরুর হাট করার জন্য। আসলে কি গরুর হাট অনলাইন করে আমাদের কি কোনো তারা সেবা দিচ্ছেন, না তারা ব্যবসায়িক ফায়দা লুটার জন্য তারা অনলাইন করে টিকিট করছেন? আমার মনে হয় এখানে কোনো কিছু আমাদেরকে স্পষ্ট করে বলা উচিত। যার বাড়িতে দেবার মতন সামর্থ্য, যার পালে গরু আছে, সে গরু কোরবানি দেখ। বাজারটাকে ছোট করার জন্য আপনার বলেন যার সম্বন্ধ নাই, এখানে গরুর হাট নিয়ে আমরা মনে হয় যে আমরা টু মাচ অ্যাডভার্টাইজিং করছি গরু কোরবানি হাট নিয়ে। কোরবানি তখনই সম্ভব যদি আজকে যে উহানে যেভাবে এই প্যান্ডেমিকটা শুরু হয়েছে, সেখানে এই পশুর থেকে শুরু হয়েছে। আমরা আবার শুনতে পাচ্ছেন প্রেসিডেন্ট সাহেব, আমরা ওইখান থেকে যদি শিক্ষা না নেই, তাহলে মনে হয় যে আমাদের সব কিছু আগামী সেপ্টেম্বর মাসে এখন যে আমরা 2 লক্ষ আছি, এটা হয়তো জিওমেট্রিক হারে আরো বেশি হয়ে যেতে পারে। কাজেই আমার মনে হয় যে আমরা এটা কমার্শিয়ালাইজ না করে আমাদের যে ফেস্টিভ্যাল থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করার জন্য আমি মনে করি যে এটা করা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার ল অ্যান্ড অর্ডার, আমরা বলি ল অ্যান্ড অর্ডারকে আমাদের দেশে এই যে ইদানিং শুরু হয়েছে আপনার লোডেড ট্রাক, চিটাং থেকে লোডেড ট্রাক, কভার্ড ভ্যান এবং এটা ছিনতাই হয়ে যাচ্ছে, মালপত্র পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে সরকারকে তৎপর হওয়া উচিত। চিটাং থেকে এবং নর্থ বেনাপোল থেকে আসার পথে লোডেড ট্রাক চুরি হয়ে যাচ্ছে, হাইজ্যাক হয়ে যাচ্ছে, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোনো হিট যাচ্ছে না, এটাতে ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছে। এই ব্যাপারটাকে জোর দেওয়া। আমাকে ফ্লোর দেওয়ার জন্য এবং যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ খায়র ইমরান সাহেব, আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন যে আমাদের যে আমেজে আমরা সবসময় এটা উদযাপন করে থাকি, এটা যাতে এটা মেইনলি যাতে কমার্স বেসড, প্রফিট মোটিভ যাতে আগে না আসে, কিন্তু আমাদের উৎসবটা যাতে আমাদের আশেপাশের লোকজনকে নিয়ে, তারপর এখানে আমাদের ডিস্ট্রিবিউশন করি, আমরা যাদের সামর্থ্য নেই ওনাদেরকে সবার সাথে ওই স্পিরিটটা যাতে থাকে। ধন্যবাদ খায়র সাহেব, আপনি খুব সুন্দর একটা জিনিস বলেছেন। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব ওয়াকার আহমেদ চৌধুরী, ফর্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ওয়াকার সাহেব, আপনি যদি কিছু বলেন এই সামনে ঈদ উপলক্ষে। Thank you, Mr. President, for giving me the floor. আমিও অ্যাকচুয়ালি শুরু করবো যে খায়র ভাই যেটা বলেছেন। আই থিঙ্ক এই সামনে যে কোরবানি হাটটা, এটা এই ব্যাপারে যে এখানে যে আমরা যে সরকার যে উদ্যোগটা নিয়েছে যে কোরবানি হাট করার জন্য, আমার মনে হয় I have serious concern with regards to safety and security from the point of social distancing, because এই ডিজিজটা কিন্তু এই ভাইরাসটা কিন্তু এয়ারবর্ন ডিজিজ। তো কেমন করে এটা আমাদের এখানে আমি দেখেছি যেখানে আমাদের অ্যাওয়ারনেস নিয়ে সিরিয়াস ইস্যু আছে,
আমরা শুরু থেকে দেখছি যে কেউ একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পপুলেশন দে আর নট either they are not understanding or whatever reason they are not complying to the government regulations এবং আমরা দেখেছি জোনিং হচ্ছে, জোনিং হ্যাজ টোটালি ফেইলড। তো সেখানে কোরবানি হাটটা এভাবে খুলে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহান আছে এবং আমার চেম্বারের মাধ্যমে we should raise our serious concern with how we gonna addressing the safety and security on this social distancing point. আরেকটা যে অনলাইনের ব্যাপারটা, সেখানে I don't know whether we have the proper e-commerce and এখানে I know transaction গুলি হচ্ছে, বাট এই ট্রানজাকশনে যদি কোনো ধরনের fraudulent হয় বা কোনো ধরনের গুডস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ডেলিভারি নিয়ে, how to address, where to address and যাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হবে। আমরা রিসেন্টলি দেখছি যে দুটো ঘটনা উইথ রিজেন্ট হসপিটাল এন্ড জেকেজি কিভাবে মানুষের সঙ্গে ফ্রডুলেন্ট করা হয়েছে এবং এই টেস্টের কারণে এখন আমরা যে ভয় পাচ্ছি যে হয়তো ইট উইল অলসো ইম্প্যাক্ট আওয়ার ট্রেড এন্ড কমার্স। আমরা যদি আমাদের গার্মেন্টস, আমাদের যেসব এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, দ্যাট উইল বি এফেক্টেড সিভিয়ারলি বিকজ যদি কালকে থেকে আমাদের যদি ভিসা দেওয়া বন্ধ হয়ে যায় এবং দ্যাট উইল অলসো লিডস টু আমাদের এখানে পণ্য এক্সপোর্টের ব্যাপারে, so সেখানে it will also impact, it will have a serious impact on our revenue earnings. তো এই ব্যাপারে আমার একটা আমি মনে করি আমি ঢাকা চেম্বার থেকে এটা এই ধরনের জিনিসগুলি রেজ করা উচিত টু দি অথরিটিস। Again, thank you for giving me the floor, Mr. President. Thanks. থ্যাংক ইউ ওয়াকার সাহেব। আর আমি আমাদের যত সদস্য আছে সবার জন্য একটা জিনিস বলতে চাই যে ওয়াকার সাহেবই আমাদেরকে বোর্ডে একটা প্রস্তাবনা দিয়েছিল যে সোশ্যাল সেফটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে আমরা এনফোর্স করতে পারবো, ছোট ব্যবসা বড় ব্যবসা কি করা যায়, এটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য উনি আমাদেরকে বলেছিল। তো আমরা ওনার মতামত নিয়ে আগামী 21 তারিখ 3টার সময় একটা অনলাইন ওয়েবিনার করছি, যেখানে আমরা একজন স্পেশালিস্টকে ইনভাইট করেছি। উনি আমাদের সকল সদস্যদের মানে ওনাদেরকে কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে লাগে আপনার বর্তমান পরিস্থিতিতে, এটা নিয়ে কিছু আলোচনা করবে। আর আরেকটা হলো যে তো আমরা এই লিঙ্কটা আমরা ধরেন কালকে সবাইকে আমরা ইমেল করে দিব, আর টেক্সট মেসেজও আমরা এটা দিয়ে আমরা আশা করবো যে সবাই এখানে আসবেন আর উনি কি বলে আমরা শুনবো, যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা ঠিক করে ব্যবসা বাণিজ্য সব কাজগুলো করতে পারি। ধন্যবাদ ওয়াকার সাহেব। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব সৈয়দ হাবিবুর রহমান সাহেব, আমাদের ফর্মার ডাইরেক্টর ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। স্যার, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট ফর গিভিং মি দ্য ফ্লোর। আমি মনে করি যে আমাদের যে সমস্ত রিকমেন্ডেশন তৈরি হয়েছে অত্যন্ত সফল রিকমেন্ডেশন, সাকসেসফুল রিকমেন্ডেশনস। তো আমি মনে করি আমাদের সুপারিশ মালার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলোর বাস্তবায়ন। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটু আমাদের স্ট্রংলি রিকমেন্ডেশন পাঠানো উচিত যে এই ধরনের আপনার লিখিত বক্তব্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে সবাই কিন্তু দিয়েছে, আমাদের দেশে স্বাস্থ্য অধিদপ্তর বলেন বা স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই দিয়েছেন। সোশ্যাল ডিস্টেন্স আমরা বললে কেউ মানবে না, এটাকে মানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে একটু বেশি তৎপর হতে হবে। আদারওয়াইজ বিভিন্ন এক্সপার্টরা যেটা বলে যাচ্ছেন যে আমাদের দেশে পরবর্তীতে বড় ধরনের একটা মেসাকারও হয়ে যেতে পারে, এই ব্যাপারে ঢাকা চেম্বার আমার মনে হয় একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে। যে আমাদের রিকমেন্ডেশনে টপ প্রায়োরিটি থাকবে যে বাস্তবায়নের ব্যাপার ক্ষেত্রে সরকারকে আরেকটু কঠোর হতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা সরকারের পক্ষে আছি। এই হলো আমার রিকমেন্ডেশন। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট। জি, ধন্যবাদ হাবিবুর রহমান সাহেব। হাবিবুর রহমান সাহেব, আমরা কিন্তু এই জিনিস নিয়ে অনেক আলোচনা করছি, কারণ এখানে একটা জিনিস হলো যে দেয়ার ইজ আ ফাইন লাইন। আমি কি
যদি আমার এনফোর্সমেন্ট করতে লাগে কন্টেইনমেন্টের জন্য, আমার কিন্তু এখানে পুরো নেশন ওয়াইড লকডাউন লাগবে। কারণ একটা জায়গাকে লকডাউন করে অন্য জায়গা লকডাউন ছাড়া এইভাবে করা যাবে না, কারণ এটা কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাননীয় প্রধানমন্ত্রী যেটা নির্দেশনা দিয়েছে আমাদেরকে যে ব্যবসা সীমিত আকারে খুলতে লাগবে, কিন্তু আমরা যখন রাস্তায় দেখছি যে মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। আর তো এইসব জিনিস আপনি পয়েন্টটা বলেছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা খুবই অত্যন্ত জরুরি, যে এটা যে স্ট্রিক্টলি এনফোর্স করা হয়। এই ব্যাপারে আমরা কালকে যে ইয়েটা পাঠাবো ওনাকে সড়কলিপি, ওখানে এটা থাকবে। ধন্যবাদ হাবিবুর রহমান সাহেব। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব ইঞ্জিনিয়ার আলামিন সাহেব, পরিচালক, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আলামিন ভাই, আপনি যদি কিছু বলেন, একটু আনমিউট করে নেন। হ্যালো, জি আলামিন ভাই, জি বলেন। শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রেসিডেন্ট। আজকের সভা উপস্থিত ছিলেন এই আমাদের ওয়েব প্রোগ্রামে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, বিভিন্ন পর্যায়ের পার্টিসিপেন্ট। আসসালামু আলাইকুম। আমি আসলে দুইটা পয়েন্ট একটু বলবো। একটা পয়েন্ট আমার বিজনেসের ব্যাপারে, আমি যেহেতু রিয়েল এস্টেট ব্যবসায়ী ব্যাপারে একটু পরে বলছি। প্রথমে একটা জিনিস বলবো যে একটু আগে আমাদের যে খায়ের ভাই, সিনিয়র ভাই, উনি একটা জিনিস বললো যে যে জিনিসটা ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর রেগুলার বিবৃতি দিচ্ছে, আমাদেরকে অ্যাড দিচ্ছে যে আমরা যাতে পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল এগুলা থেকে দূরে থাকি। কারণ এই যে কোভিড-19 যে প্রথম যে ভাইরাসটা শুরু হয় পশু পাখি থেকে, এবং এটার প্রাদুর্ভাব পশু পাখি থেকে, আমাদের কিন্তু রেগুলার টিভিতে অ্যাড দিচ্ছে এবং ওয়ার্ল্ড ব্যাংকও দিচ্ছে। কিন্তু আমরা যদি এখন এই পর্যায়ে আমরা যেভাবে কুরবানির হাটে যেভাবে গরু নিয়ে আমরা দেখতেছি খবরে, বিভিন্ন ঢাকা বা ঢাকার বাইরে বিশেষ করে পাবনা বা রাজশাহীতে কিছু, কুষ্টিয়াতে কিছু গরুর হাটে যেভাবে লোকজন যাচ্ছে উইদাউট মাস্ক ছাড়া, আসলে এগুলা কি পর্যায়ে যাবে আমি জানি না। আরেকটা জিনিস বলবো, আপনি যদি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ ইয়াতে আসেন কালকে লেখাতে, আমি যেহেতু রিয়েল এস্টেট ব্যবসা করি, আমাদের সেক্টরে আইনগত একটা সমস্যা দেখা যায়। যে সমস্যাটা হলো আমরা যখন কনস্ট্রাকশনের জন্য সাইডে মাল আনি, একসময় আজকের থেকে 10 বছর বা 12 বছর আগে আমাদের কনস্ট্রাকশন সাইট গুলাতে সভাপতি সাহেব, আমাদের কনস্ট্রাকশন সাইট গুলাতে মালামাল আসতো দিনে আসতো, আমাদের দায়িত্বশীল লোক থাকতো, আমাদের মালামাল রিসিভ করতে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন যে বিগত 10 বছর যাবত আমাদের কনস্ট্রাকশনের মালামাল গুলো আসে রাত্রে আসার কারণে আমাদের দায়িত্বশীল লোক খুব থাকতে পারে না, আমাদের সিকিউরিটি তার সর্বোচ্চ সুপারভাইজার লোক থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা দেখি বা আমরা রেগুলারই ভুক্তভোগী। আমি যখন রাত্রে মাল আসে, সকালে যখন অফিসে আসি, প্রথমে দেখি একটা বাউচার আসে যে কি এই যে আমাদের সাইডে মাল পড়তেছে, অমুক থানার লোক এসে, টল পুলিশ এসে মাল করতে দেয় না, তাকে একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হয়। তো আমি আপনাকে সবিনয় আহ্বান জানাবো, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ঢাকার ডিসি মহোদয়কে যদি আপনি এরকম একটা দেন যে কনস্ট্রাকশন সাইটে গভর্নমেন্টের অনুমতি কিন্তু রাত্রে মাল আসবে, তারপর একটা মাল যখনই ঢুকে তাদের একটা কিছু না কিছু দিতে হয়। আমার মনে হয় এই সেক্টর আর কেউ এখানে আছে কিনা, লাইনে থাকলে বলতে পারো। আমি এটার জন্য একটা প্রতিকার চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাকে ফ্লোর দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আলামিন সাহেব। এই পর্যায়ে আমি অনুরোধ করবো জনাব নাজির হোসেন সাহেব, ফর্মার ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। নাজির সাহেব, আপনি যদি সামনে, আমরা জানি যে কোরবানি আসছে, এইটার ব্যাপারে যদি কিছু বলেন, আর ওভারঅল আইন শৃঙ্খলা যে পরিস্থিতি বিরাজ করছে এটার ব্যাপারে কিছু বলেন। একটু আনমিউট করতে লাগবে। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট। জি, শুনতে পাচ্ছি। জি, আমি বেশি আলোচনা মোটামুটি সব হয়ে গেছে। আর আমি দুটো কথা বলবো। একটা হলো যে আমরা যখন কোরবানির সময় গরু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হয় বাসা বাড়িতে, তখন রাস্তাঘাটে অনেকটা তাদেরকে বিপদে পড়তে হয়। এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আরো কঠোর হওয়ার জন্য। আর দ্বিতীয়ত, গতকাল আমাকে একজন কমপ্লেন করেছে ইমামগঞ্জ থেকে, এক ব্যবসায়ী, ও ওনাদের খুবই প্রবলেম হচ্ছে এই যে কিছুদিন পর পরই রাস্তা খোরাখুরি,
এবং ব্যবসায়ীদের যে কি হয়রানি, সেখানে সেখানে এই কোভিড তো আরো বেশি করে ছড়ায় যায়, মানুষ যানজটে পড়ে থাকলে কোভিড আর বেশি এটা ছড়াবে। আর আরেকটা পয়েন্ট হলো, যেটা হেলাল ভাইয়ের সাথে আমি একমত, মাস্ক বেশি করে ব্যবহার করা উচিত। কোরবানির হাটে গেলে তাদেরকে একটা না হয় 4টা করে মাস্ক, অ্যাকচুয়ালি ঘেমে যায়, কিছুক্ষণ রাখলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এটি আমার প্রস্তাব। আর দ্বিতীয়ত, আফটার কোভিড, যেটা করোনা পরবর্তীতে, যাতে নিম্নবিত্ত আয়ের মানুষের এটা চুরি ডাকাতি বাড়বে যদি তাদের আয় কমে যায়, এই জন্য তাদের প্রতি খেয়াল রাখা উচিত। আমি মনে করি বিত্তশালী লোকদের এগিয়ে আসা উচিত, তাদেরকে সাহায্য করা উচিত, কারণ নিম্নবিত্ত আয়ের মানুষ অনেকে আয় অনেক কমে গেছে, তাদেরকে সাহায্য করে সবাইকে এগিয়ে আসা উচিত। এই আমার বক্তব্য। আমি আর বিশেষ করে ধন্যবাদ প্রেসিডেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন কথা বলা শুরু করলেন, দেখলাম আপনার ক্যামেরা দিয়ে ওখানে রিয়াদ সাহেব, আমাদের ফর্মার ভাইস প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ওনাকে অপর সাইডে দেখেছি। তো আমি এখন অনুরোধ করব যারা রিয়াদ হোসেন, আপনি যদি কিছু বলেন। আর স্পেশালি আমি জানি যে আপনি ই কমার্স নিয়ে অনেক কাজ করেন, তো এখানে ই কমার্স নিয়ে যেহেতু অনেক কোয়েশ্চেন আসছে যে এখানে কি করা উচিত, কি করণীয়, তারপর এখানে রিড্রেস, এখানে ফ্রড হলে কি করতে লাগবে, এইটার ব্যাপারে যদি আপনি এই পয়েন্টটা একটু নিয়ে আসেন এখানে। রিয়াদ একটু আনমিউট করুন। Thank you, Mr. President, যে আপনার ইসের জন্য for the floor. Indeed, আপনার it is a very rightly timely initiative that আপনি নিয়েছেন। এখন এই করোনা মহামারীর সময় আমাদের সবারই একটা সিচুয়েশন হয়ে গিয়েছে, যে সিচুয়েশন আকারে আমরা সবাই অ্যাকচুয়ালি একটা রোলার কোস্টার রাইডের মধ্যে যাচ্ছি। But what you have addressed today is absolutely a rightly timed initiative that amra together we can work to find a solution. Ami itimodhye already amader colleagues, business entrepreneurs, amader chief guest, amader ECAB president শমী আপা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। তো আমার ছোট্ট দুটি পরামর্শ আছে। যে পরামর্শ ছিল এটা, since I am also from the digital industry, and as you mentioned that আমাদের digital industry has bring a revolutionary change to the country, but still there are some bottlenecks, যে bottlenecks গুলা আমরা ইনিশিয়েট করতে চাই, বলতে চাই যে so that we can work to solve it out. তো ছোট্ট আকারে অলরেডি এই বিষয় নিয়ে কথা বলেছে আমাদের ফর্মার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, অলসো আমাদের সালাম চাচা বলেছেন যে নাম্বার 1 হলো আমাদের প্রোটেকশন অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। তো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের অনারেবল ইক্যাব প্রেসিডেন্ট শমী আপার কাছে, যে এই যে অনলাইনে যে ডিজিটাল হাট বা এই যে একশপ বা ডিফারেন্ট প্ল্যাটফর্ম যে ক্রিয়েট করেছেন, which is fantastic, but at the same time আমি different পোস্টে দেখছি যে অলরেডি আপনার কাস্টমার স্পেশালি যারা ফেসবুকে সেল করছে, যদিও এটা আপনার লাইন অফ ইন্টারেস্ট না, বাট এট দ্য সেম টাইম দ্য লট অফ পিপল যারা ফেসবুকে সেল করছে ওনাদেরও কিছু কোয়েরি ছিল, প্লাস যারা ই কমার্সে করছে, যে ওনাদের বায়ার্স এন্ড সেলারদের যে সেম প্রোডাক্ট যেটা দেখছে ওইটা অর্ডার দিয়ে পাচ্ছে নাকি পাচ্ছে না, এইটার বিষয়ে অনেক পোস্ট আমি দেখেছি ফেসবুকে, যে ওরা একটা দেখে একটা অর্ডার দিয়েছে, পেয়েছে আরেকটা। এটা একটা বিষয় যেটা আমি চাবো যে ইক্যাব থেকে আপনারা স্ট্রং মনিটরিং সিস্টেম বসান, এটাকে যারা ই কমার্স থেকে সেল করছে বা আই করছে ওদের রাইটটা যেন ওরা সুন্দর মতন পৌঁছায় যায়, নাম্বার 1। নাম্বার 2, পেমেন্ট ইজ অ্যান ইস্যু। যদিও 50% পেমেন্ট আপফ্রন্ট দিয়ে অনেকজন গরু নিয়ে আসছে, তারপর অনেক সময় গরু বাসায় আসার পর, যেটা সালাম চাচা বললো, গরু হয়তোবা মন মতন হয়নি, ওরা ফেরত দিতে চাচ্ছে। সো এই পেমেন্টের বিষয়টা নিয়ে একটা হজবরলা অলরেডি একটা ছোট আকার সৃষ্টি হচ্ছে, সামনে আমরা এক্সপেক্ট করছি আরো বড়ভাবে হবে। সো ওই জায়গাতে আমি রিকোয়েস্ট করব যে ইক্যাবের প্রেসিডেন্ট, ইক্যাবের বা আপনারা যারা এটা মনিটরিং করছেন, এই মনিটরিং টিমকে স্ট্রংলি মনিটর করার জন্য। নাম্বার 3, রিফান্ড অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি, যে বিষয়টা আসছেন যে আমার গরু পছন্দ হলো না, কিন্তু গরুটা আমি এখন নিতে চাচ্ছি না, বাট আমি পেমেন্ট করে দিয়েছি। তো ওই ক্ষেত্রে অনেক সময় কেনার যারা বায়ার্স ওনারা চিন্তা করতে পারে এটাকে সেলফ করবো, রিটার্ন করবো কিভাবে, বা ওইটার কি সিস্টেম হবে, নাম্বার 1। নাম্বার 2, যারা সেলার
ওনারা চিন্তা করবেন আমি এত কষ্ট করে গরুটাকে ট্রাক দিয়ে নিয়ে গেলাম, হাফ পেমেন্ট পেয়েছি, এখন ওটাকে রিফান্ড করবো কিভাবে। সো একটা প্রবলেম যেটা ক্রিয়েট হচ্ছে ওই জায়গাটায় আমি চাবো যে আপনারা একটু করেন। অ্যান্ড লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রাইস। সো আমার যেটা মনে হচ্ছে, এটা আমার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষজনের যারা অনলাইনে কেনাকাটা করছে ওনাদের মনে হচ্ছে যে এই কমার্স কোম্পানিদের যারা সেল করছে গরু, ওদের প্রাইস ইটস টু হাই অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, রিগার্ডিং অফ দ্য কাউ। আমরা বাজারে যে সচক্ষে যারা কিনছি, সো প্রাইস কন্ট্রোলিং, প্রাইস মনিটাইজেশন, এই ব্যাপারটাও কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের অনারেবল ইক্যাবেস প্রেসিডেন্ট সোমিয়া আপাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ প্রেসিডেন্ট ফর দ্য ফ্লোর অ্যাগেন, গ্রেট ইনিশিয়েটিভ, উইশ ইউ অল দ্য বেস্ট। সাকিব। না, ধন্যবাদ রিয়াদ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। আর যেহেতু টাচড আপন দ্য ই-কমার্স, এটা ফার্দার ওয়ার্ক নিডস টু বি ডান, কারণ ইটস এ নিউ থিং। সো এখানে প্রবলেম হবে, যেহেতু নতুন করে লঞ্চ করা হয়েছে, এখানে ল মিনিস্ট্রির কিছু ভূমিকা আছে, আইসিটি মিনিস্ট্রির কিছু ভূমিকা আসবে। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব এনামুল হক পাটোয়ারি সাহেব, ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পাটোয়ারি সাহেব, আপনি যদি কিছু বলেন। আমি এই পর্যায়ে অনুরোধ করব জনাব শহীদ হোসেন, আমাদের ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, আপনি যদি কিছু বলেন। শহীদ হোসেন সাহেব ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি অনুরোধ করবো জনাব দিন মোহাম্মদ সাহেব, ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। দিন মোহাম্মদ ভাই, আপনি যদি কিছু বলেন, একটু আনমিউট করেন। দিন মোহাম্মদ ভাই, আনমিউট করেন। জি, দিন মোহাম্মদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। খুব সুন্দর সময় উপযোগী আমাদের এই পদক্ষেপ, এবং ঢাকা চেম্বার যে মিটিংটা করতেছে, এটা সত্যিকার অর্থে এটা খুব ভালো। কিন্তু এটার ফলটা পেতে গেলে আমাদেরকে, আমরা শুধু ব্যবসায়ী যারা মহল আছি বা ঢাকা চেম্বারে যারা মেম্বার আছে শুধু তারাই নয়, বরঞ্চ যারা যারা প্রোগ্রামের সঙ্গে শুনতেছি বা একে অপরের সঙ্গে জানতেছি, এরা সবাই উপকৃত হব যদি এটাকে আমরা মেনটেন করি। এখন যদি আমি কোনোটাই না মানি তাহলে কিন্তু হবে না, এটাকে মানতে হবে। যে আমার কথা শুনছেন প্রেসিডেন্ট সাহেব? জি প্রেসিডেন্ট, আমার কথা শোনা যাচ্ছে? জি জি বলুন। যেমন হেলাল ভাই বলছে মার্কসের ব্যাপারে, হেলাল বলছে 4-5টা রাখার জন্য, সত্যি কথা বলছে, ঠিক বলছে। এখন আমি হাটে গেলাম, যদি যাওয়ার ইচ্ছা থাকে হাটে গেলাম, বৃষ্টি পড়লো, ওটা ভিজা গেল, ঘাম হইলো, ভিজা গেল, একটা পরে যাওয়া 2টা-3টা ব্যবহার করতে পারি। এই জন্য আমরা যদি এটাকে মেনটেন না করি তাহলে কিন্তু লাভ হবে না। আমাদেরকে এটা সেটা মাইনে চলতে হবে, মাইনে চললে এটার সুফলটা অবশ্যই আমরা পাবো। যাক, সবার প্রতি আমার ধন্যবাদ রইল, এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মহামারী থেকে অতি শীঘ্রই রক্ষা করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিন মোহাম্মদ ভাই। এই পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের ফর্মার ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, দাতা মাহফুজ সাহেব, আপনি যদি কিছু বলেন। Thank you so much, President Shamsul Mahmood. It's indeed a pleasure, and of course, it's a very rightly timing. আমাদের এই সময়টায় যে রেকমেন্ডেশন গুলো আমরা প্রতি বছরই ঢাকা চেম্বার থেকে এই সময় রেকমেন্ডেশন গুলো পাঠাই, এই বছর এটা একটু ভিন্ন আকারে যাচ্ছে, কারণ পরিস্থিতি এবং আমাদের অ্যাটেম্প গুলো ডিফারেন্ট। কারণ আমরা এখন শুধুমাত্র ল অ্যান্ড অর্ডারে যেসব কনভেনশনাল ক্রাইসিস গুলো দেখতাম, তার বাইরে একটা নতুন ক্রাইসিস কোভিড চলে আসায় ভাইরাসকে নিয়ে ফাইট করতে হচ্ছে। তো এই জায়গায় যে সাজেশন গুলো এসছে, আমার মনে হয় নতুন করে অ্যাড করার মতো আমার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ শামস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফ্লোর। জি ধন্যবাদ দাতা মাহফুজ সাহেব। আমরা এই পর্যায়ে অনুরোধ করব জনাব সিয়াম মালিক, ব্যারিস্টার সিয়াম মালিক, কনভেনর
স্ট্যান্ডিং কমিটি, যেটা আজকে যে ল অ্যান্ড অর্ডার স্ট্যান্ডিং কমিটি, যারা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। তো ব্যারিস্টার সিয়াম, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার মোহাম্মদ সিয়াম আলদিন মালিক, কনভেনর ল অ্যান্ড অর্ডার অ্যান্ড অ্যান্টি স্মাগলিং ইনিশিয়েটিভ স্ট্যান্ডিং কমিটি ডিসিসিআই। আজকের ওয়েবিনারের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সেমিনারে আজকে ওয়েবিনারে জয়েন করার জন্য, এবং ডিসিসিআই সম্মানিত সভাপতি জনাব শামস মাহমুদ, কিনোট প্রেজেন্টার ডক্টর জিয়া রহমান, সম্মানিত আলোচক বৃন্দ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি, জনাব শমীদ আইসার, ডাইরেক্টর বিসিসিআই, জনাব মোহাম্মদ শাহিন আহমেদ, চেয়ারম্যান বিটিএ, এবং সম্মানিত পাস্ট প্রেসিডেন্ট, ডিরেক্টরস, মেম্বার্স এন্ড অনারেবল গেস্ট, আসসালামু আলাইকুম। করোনাকালে কোরবানি পশুর হাটে পশু পরিবহন দুষ্কৃতকারীদের তৎপরতা ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে চামড়া শিল্পের রপ্তানি আয় হ্রাস পেয়েছে পরিবেশ বান্ধব পরিশোধন ব্যবস্থা সাভারের ট্যানারি পল্লী না থাকায়, ফলে দেশীয় কাঁচা চামড়া রপ্তানিমুখী দেশীয় উদ্যোক্তারা ক্রয় করতে পারছেন না। অন্যদিকে ঋণের অভাবে চামড়া কেনা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বর্তমানে করোনা পরিস্থিতিতে চামড়া শিল্পকে ঘুরে দাঁড়াতে ট্যানারি মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ খ্যাত সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় ব্যাংক ঋণ গ্রহণের ও ঋণ বিতরণের প্রক্রিয়া সহজতর করা, যাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি দেশীয় খামারিরা যাতে গবাদি পশুর ভালো দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কোরবানির পশুর হাটে নিরাপত্তায় হাটগুলোতে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিসিটিভি স্থাপন, জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন, চামড়া বেচাকেনায় অপ্রীতিকর পরিস্থিতি বন্ধ, চামড়া পাচার রোধে নজরদারি বাড়ানো এবং দ্রুত সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা প্রয়োজন। পরিশেষে আজকের ওয়েবিনারের অংশগ্রহণ করার জন্য প্রধান অতিথি, আমন্ত্রিত আলোচকবৃন্দ, সকল অংশগ্রহণকারীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সিয়াম আপনাকে। আমি এই পর্যন্ত অনুরোধ করবো যেন শহীদ হোসেন, ডাইরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শহীদ ভাই, আপনি যদি কিছু বলেন। একটু আনমিউট করে নেন শহীদ ভাই। একটু আনমিউট করতে, হ্যাঁ জি বলেন। রাইট। আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের ঢাকা চেম্বারের সাবেক পাস্ট প্রেসিডেন্টগণ এবং বর্তমান কমিটির ডিরেক্টরগণ এবং সম্মানিত প্যানেলিস্টরা, এবং যেহেতু আমাদের প্রধান অতিথি চলে গেছেন, তো আমি আপনার মাধ্যমে প্রেসিডেন্ট সাহেব, যেহেতু এটা লিখিত আকারে যাবে, আমি শুধু এটা একটু রেজ করব যে অ্যান্টি স্মাগলিং সম্বন্ধে আমি কথা বলবো, কারণ কুরবানি সম্বন্ধে অনেক বলা হয়েছে। আমরা সবসময় দেখি যে ঈদের আগে এবং ঈদের পরে এই সময়টার মধ্যে বর্ডার গুলো বেশ উন্মুক্ত হয়ে যায়। হ্যাঁ, যেমন খুলনা আছে, রাজশাহী আছে, এই বেলটা দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু পণ্য উইদাউট ডিউটিতে চলে আসে। তো আমি অ্যাজ এ ইম্পোর্টার হিসাবে, অ্যাজ এ এক্সক্লুসিভ এজেন্ট হিসাবে বাংলাদেশে অনেকগুলো কোম্পানির এজেন্ট আছি। তো দেখা যাচ্ছে যে আমরা একটা পণ্য যদি 100 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে কিনি, তার ডিউটি এখানে 155 টাকা দিতে হয়। তো সেটা কস্ট দাঁড়িয়ে যায় 255 টাকা। দেন আদার খরচা সহ, প্রফিট সহ ইনক্লুড করে সেটা 300 টাকা দৌড় করায় চলে যায়। কিন্তু যদি উইদাউট ডিউটিতে সেই স্মাগলিং করে মালগুলো চলে আসে, তারা কিন্তু 125 বা 150 টাকার ভিতর বিক্রি করতে পারে। এই জন্য ওই বর্ডার গুলা যেন সিল করা হয় এই সময়টার মধ্যে, আমি এই দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে, যাতে এই আমাদের ব্যবসায়ী যারা আছে এমনিতেই খুব খারাপ অবস্থার ভিতরে, তার মধ্যে যদি স্মাগলিং হয়ে চলে আসে, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ীরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। আর কোরবানির বিষয় শুধু একটা বলবো, যেহেতু আমাদের, আপনারা সবাই জানেন, আমরা ঢাকার, আমি পুরনো ঢাকার লোক এবং কেরানীগঞ্জের লোক। সাধারণত দেখা যায় ঢাকার মধ্যে পুরনো ঢাকার লোক এবং কেরানীগঞ্জের লোকরা কুরবানি বেশি দেয়।
কেউ 5টা দেয়, কেউ 10টা পর্যন্ত এরকম কুরবানি দেয়, যেহেতু সামাজিকতা মেনটেন করে চলে এদিকে। তো আমার জানা মতে অনেকেই এবার কিন্তু কুরবানি না দেওয়ার পক্ষে মত নিয়েছেন, এবং অনেকে হয়তোবা যারা 5টা দেয় কুরবানি তারা 1টা দেওয়ার পক্ষে আছেন, অথবা গরু কুরবানি না দিয়ে খাসি কুরবানি দিবেন, এরকমও চিন্তা ভাবনা চলছে। তো এই ক্ষেত্রে একটা ভালো সাইড হচ্ছে এটা, কিন্তু আরেকটা সাইড খারাপ হয়ে যাচ্ছে যে আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলো এই সারা বছরে এই কুরবানির চামড়ার টাকাতেই মোটামুটি তাদের প্রায় 60% টাকা কালেকশন হয়ে থাকে, সেটা গতবারও হয় নাই। তো মনে হয় এবারও খুব একটা হবে না, বাকিটা আল্লাহ পাক জানেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। প্রেসিডেন্ট সাহেব ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শহীদ হোসেন সাহেব। আমি এই পর্যায়ে অনুরোধ করবো জনাব এনামুল হক পাটোয়ারি সাহেব, ডাইরেক্টর ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। পাটোয়ারি ভাই, আপনি যদি কিছু বলেন সামনে কোরবানি ঈদ আসছে আর ওভারঅল লন অর্ডার সিচুয়েশন নিয়ে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পাটোয়ারি ভাই শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। জি জি জি। আমার সকলকে আসসালামু আলাইকুম, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে ভালো লাগলো যে অ্যাকচুয়ালি আজকের যে আয়োজনটুকু, যেটা সময় উপযোগী, এই সময় উপযোগী আয়োজনের সব আয়োজনটা এটা খুব মূল্যবান এবং সমাজের জন্য প্রয়োজনীয়। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, আইন শৃঙ্খলার উন্নতি, যথেষ্ট উন্নতি আছে, কিন্তু তারপরও আরো সতর্ক এবং সক্রিয় থাকার দরকার, যাতে জনগণ যাতে এই যে সেই সুযোগ, এই ঈদের আনন্দ এবং ঈদের সুযোগটুকু এই দুর্দিনে যেন, এই দুঃসময় যেন ভোগ করতে পারে, কোনো যেন সমস্যার সৃষ্টি না হয়। আমার মনে হয় এই দিকটা সবচেয়ে সরকার গুরুত্ব দেবেন আশা করি, এবং দিয়েও আসছেন। এবং যে জিনিসটা, আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হলো যে আমরা যাতে চামড়ার যে ব্যাপার হলো যে মাদ্রাসা এবং বিভিন্ন এতিমখানা, যেখানে যে যারা এই এটার থেকে যে ব্যাপার হলো তার সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সহায়ক ভূমিকা পালন করে, যে গত বছর কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেকটা অনুপস্থিত ছিল এবং চামড়ার মূল্য ভালোভাবে পায় নাই। আমার মনে হয় এই বছর সেই চামড়ার মূল্য যাতে পায়, সেই জিনিসটা মানে সুযোগ এবং নিশ্চিত করার জন্য যে ব্যাংক এবং অন্যান্য সংস্থা যেখান থেকে যায়, এখানে অর্থলগ্নকারী সংস্থাগুলো যেন একটা সক্রিয় ভূমিকা পালন করে, আমার মনে হয় সেই জিনিসটার দিকে আমার সরকার গুরুত্ব দেবেন বলে আশা করি। কারণ চামড়া একটা মূল্যবান সম্পদ, যেটা আমাদের অর্থকরী বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত ছিল, যদিও এটা এখন তৃতীয় খাত হিসাবে, তারপরে এটা একচুয়ালি মূল্যবান খাত হিসাবে এটা আমরা যতটুকু যত্নশীল হতে পারে, এটা জনগণ এবং সমাজের জন্য মূল্যবান, দেশের জন্য মঙ্গল হবে। আমি সবাইকে অ্যাকচুয়ালি এই একটা মহতী অনুষ্ঠানে ব্যাপার সুযোগ দেওয়ার জন্য এবং কথা বলার জন্য সুযোগ দেওয়াতে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বক্তব্য আমি এখানে আমি শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ পাটোয়ারি সাহেব। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের কোঅর্ডিনেটিং ডাইরেক্টর লন অর্ডার স্ট্যান্ডিং কমিটি, জনাব মনোয়ার হোসেন সাহেব। মনোয়ার ভাই, আপনি কথা শুরুর আগে আপনাকে ধন্যবাদ জানাই। আজকে এই যে আয়োজন করেছেন in conjunction with Barrister Siyam Malik, convener of the standing committee, খুব সুন্দর করে করেছেন। ভেরি লাইভলি ডিসকাশন সবার মধ্যে। আর আমরা আশা করব যে আজকে যে পয়েন্টগুলো এখান থেকে আমরা রেজ করছি, এটা আগামীকাল আমরা হোম মিনিস্ট্রিতে সব পয়েন্টগুলো করে একটা ফোল্ডার বানিয়ে ওনাদের ওখানে আমরা জমা দেব, যে এটা আমাদের করণীয়। আর এখানে যেহেতু ব্যবসার সাথে অনেক কিছু চলে আসছে, মিনিস্ট্রি অফ কমার্সও আমরা একই সাথে একটা পাঠাবো। তো মনোহর ভাই, কিছু বলেন আপনি আজকের এই সেমিনারের উপর। Thank you, Mr. President, for the opportunity. আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি উপস্থিত। মনোহর ভাই, আপনাকে শুনতে পাচ্ছেন না ঠিক করে, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে একটু বলুন প্লিজ। হ্যালো, জি শোনা যাচ্ছে? বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জি বলেন। Thank you, Mr. President, for the opportunity. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি,
উপস্থিত আলোচক ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহায় প্রাণী সম্পদ অধিদপ্তর তথ্য অনুযায়ী এই বছর 1,20,00,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। গত বছর প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1,18,00,000 পশু প্রস্তুত ছিল, যার মধ্যে 1,06,00,000 পশু বিক্রয় হয়েছিল। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 20% গবাদি পশু পালনের সঙ্গে জড়িত। তারা সারা বছর এই ঈদের জন্য অপেক্ষা করে থাকে তাদের পালিত পশু বিক্রয়ের জন্য। পাশাপাশি দেশের মোট চামড়ায় চাহিদা প্রায় 60% আহরণ করা হয় এই ঈদে। তাই দেশের আর্থসামাজিক দিক থেকে এই ঈদের তাৎপর্য অপরিসীম। তবে কোভিড-19 মহামারীর কারণে এই বছর আমরা বেশ চ্যালেঞ্জিং সম্মুখীন। কোভিড-19 কারণে এই বছর পশুর দাম ও বিক্রয় 20-30% কমতে পারে। তবে কোভিড মহামারীকারী এবছর কোরবানির পশুর হাটে ব্যাপক মানুষের ভিড়ের কারণে কোভিড-19 সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। তাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পশু কেনাবেচা নির্বিঘ্ন করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। সম্মানিত সুধী, কোরবানি পশু অনলাইনে কেনাবেচা, ডিজিটাল হাট ও অন্যান্য অনলাইনে প্ল্যাটফর্মে কেনাবেচা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং ক্রেতা বিক্রেতা যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হয় সেই জন্য কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি কোরবানির হাটে গরু পরিবহনে চাঁদাবাজি নিরসনে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ এর সঙ্গে জড়িত মানুষদের স্বস্তি দেবে। সম্মানিত সুধী, কোরবানি হাটের সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি রক্ষা করা খুবই জরুরি। তাই কোরবানির হাট আয়োজনের জন্য বড় মাঠগুলিকে বাছাই করা যেতে পারে যেখানে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব। এছাড়া কোরবানির ঈদে ব্যাপক সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে চলে যায়। পাশাপাশি বড় পরিবহনগুলি যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এবং ঈদ কেন্দ্রিক যাওয়া আসার ক্ষেত্র তা অব্যাহত থাকবে বলে আশা করি। সম্মানিত সুধী, কোভিড মহামারীর সময়ে সংক্রমণের আশঙ্কা নিয়েই মুসলমানদের দ্বিতীয় দিন উদযাপিত হয়। কোভিড সংক্রমণে মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রশংসনীয় কার্যক্রম তা ঈদুল আজহাতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মনির হোসেন সাহেব। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুরোধ করব আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিরউদ্দিন সাহেব, আপনি যদি ক্লোজিং রিমার্কস দেন, তারপরে আমরা অনুষ্ঠান র্যাপ আপ করবো আজকে। বসে এটা আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট। আপনি জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি 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 জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই কর্তৃক আয়োজিত আসন্ন পবিত্র ঈদুল আজহা কোরবানির পশুর হাট দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক ওয়েবিনার উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই মূল প্রবন্ধক, উপস্থাপক, আমন্ত্রিত আলোচক বৃন্দ, সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ, ঢাকা চেম্বারের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সকলকে, যাদের আলোচনা এই সভা প্রতিনিধিত্বমূলক ও অংশগ্রহণমূলক হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমার পূর্বে অন্যান্য আলোচক বৃন্দ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমি মনে করি এই যে আসন্ন কোরবানির ঈদে পশুর হাট সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা অবস্থান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি হাটে পশু কেনা বেচা বেশ ঝুঁকিপূর্ণ। তাই এবার পশুর চাহিদা 30 থেকে 40% কম হতে পারে। পরিবেশ বান্ধব প্রক্রিয়াজাত ব্যবস্থা না থাকায় দেশীয় চামড়া, কাঁচা চামড়া রপ্তানিকৃত পাদুকা শিল্পে ব্যবহার করা যাচ্ছে না। আবার করোনা প্রাদুর্ভাবে এই খাতে রপ্তানি আয় হ্রাস পেয়েছে। তাই কাঁচা চামড়ার উপযুক্ত দাম পাওয়া হবে আরেকটি বড় সমস্যা। অন্যদিকে
প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রাপ্তিতে জটিলতার কারণে অর্থের অভাবে চামড়া কেনা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সম্মানিত সুধী, কোরবানির ঈদের পশু হাটে স্বাস্থ্যবিধি না মানার ঝুঁকি এড়াতে গবাদি পশু বিক্রির জন্য এবার ডিজিটাল হাট বা অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে উত্তম মাধ্যম। তাছাড়া কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং আসন্ন কোরবানির পশুর হাট সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপের আশা করছি। পরিশেষে আজকের এই ওয়েবিনার অংশগ্রহণ করার জন্য প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি কে আমন্ত্রিত আলোচক বৃন্দ সহ সকল অংশগ্রহণকারীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বশির সাহেব। আমি শেষ করার আগে আবারও বলতে চাই যে আজকে মাননীয় প্রধান অতিথি উনি অনেক ব্যস্ততা সত্ত্বেও উনি সময় দিয়েছেন। পরে আনফরচুনেটলি র্যাবের ডিজি মহোদয়ের সাথে ওনার একটা ইমার্জেন্সি মিটিং ছিল, তো উনি কিছুক্ষণ থেকে আমাদের প্যানেলিস্টদের কথা শুনে দে হ্যাড টু লিভ। কিন্তু আমরা আজকে এখান থেকে যারা এখানে আমাদের প্যানেলিস্ট স্পেশালি হেলালুদ্দিন সাহেব সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, শমী কায়সার সভাপতি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জনাব শাহিন আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, তারপরে আজকের মূল দ্য প্রেজেন্টার ডক্টর জিয়া রহমান, অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদের সকলকে ধন্যবাদ। আর আজকে আমাদের ঢাকা চেম্বারের ফ্যামিলির যারা এখানে বক্তব্য দিয়েছেন, আমাদের ফর্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের ডাইরেক্টর, আমাদের মেম্বার, আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমি আশা করব আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 21 তারিখ 3টার সময় আমরা একটা অনলাইন ওয়েবিনার করছি। এখানে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ব্যবসা বাণিজ্য আমরা করতে পারবো এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এখানে একটা কিনোট প্রেজেন্টেশন করবে একটা হেলথ স্পেশালিস্ট। তো আমরা আশা করি যে আপনারা সবাই ওটা জয়েন করবেন, আমরা শুনবো কিভাবে সুরক্ষা করে আমরা ব্যবসা বাণিজ্যের সাথে নিয়োজিত থাকবো এইটা আমরা দেখবো। আবারও শেষ করার আগে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।